অতিথি জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আইবিটিভির নিয়মিত আয়োজন রাজনীতির এপিঠ ওপিঠে। আমি শিরোনামও যেটি আজকের অনুষ্ঠানের শিরোনাম যেটি করেছি সেই প্রসঙ্গ থেকেই শুরু করি যে আমরা দেখছিলাম যে আওয়ামী লীগ বলছে ফেব্রুয়ারিতে নানা কর্মসূচি নিয়ে তারা মাঠে থাকবে। এটি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের বক্তব্য আসলো, তারপরে আমরা ফেসবুকে তাদের একটা পোস্ট দেখলাম, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে। আমরা বিএনপিকেও দেখছি তারা বলছে যে ফেব্রুয়ারি থেকে তাদের কর্মসূচি, সেই কর্মসূচি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র ফেরাতে তাদের নানান কর্মসূচি ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। প্রশ্নটা এখানে যে দুটো দলেরই আন্দোলন শুরু হচ্ছে ফেব্রুয়ারি থেকেই, এটি কি কাকতালীয় নাকি এর মধ্যে কোনো যোগসূত্র আছে? কিভাবে দেখেন আপনারা? ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছ থেকে শুরু করি। ধন্যবাদ। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল তো আসলে অলরেডি ক্রিয়াশীল। আমরা তো আমাদের ছোটখাটো জায়গা থেকেও তো প্রতিনিয়ত সরকারকে সমর্থন এবং সমালোচনা করে যাচ্ছি। যেখানে যেখানে ন্যায্যতার প্রশ্ন আছে, জনগণের ভোগান্তির প্রশ্ন আছে, সেখানে যেমন আওয়াজ তুলছি, যেখানে ক্রিটিক করা দরকার সেখানে ক্রিটিক করছি। সংস্কার, বিচার, নির্বাচন এগুলো নিয়ে রেগুলার আলাপ চলছে এবং রাজনৈতিক কর্মসূচি তো আসলে চলছে। ব্যাপারটা এরকম না যে কর্মসূচি বন্ধ হয়ে আছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখনো সেই পুরাতন আমলের একটা আন্দোলনের ভাষায় না থাকলে মনে হয় যে রাজনীতি হচ্ছে না, রাজনীতি চলছে না, দলগুলোর কাজ নাই। ব্যাপারটা এরকম অনেক সময় মনে হয় আর কি। কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে কোনো না কোনো ফর্মে কর্মসূচি চলছে। যেহেতু আওয়ামী ফ্যাসিবাদীদের পতন হয়েছে, তো সেখানে আপনার মিছিল, মিটিং, বড় বড় সমাবেশ করা, প্রতিবাদ মিছিলের ঢংটা তো পরিবর্তন হয়ে গেছে। এখন মোর অফ আপনার সিভিল ডিমান্ড আর কি, আলোচনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করা, মানববন্ধন করা, প্রেস ক্লাবের সামনে দাঁড়ানো, সেই ফর্মে চলছে। তো সেটা বিএনপি অলরেডি করে যাচ্ছে আগে থেকেই, আমরাও সবাই যাচ্ছি এবং এটা করে যেতেই হবে আর কি। এটাই দেশের রাষ্ট্র সংস্কারের একটা স্টাইল আর কি। আওয়ামী লীগ তো আসলে এর আগেও বহুবার বলছে চট করে চলে আসবে এই সেই, এবং আমার মনে হয় যে এটাকে আমি আসলে খুব সিরিয়াসলি নিচ্ছি না। কারণ হচ্ছে যে তাদের ব্যাপারে আজকে চিফ অ্যাডভাইজারের প্রধান যে প্রেস সেক্রেটারি আছে তিনি কিন্তু আপনার খুব পরিষ্কার করে বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্যের সাথে আমি প্রিটি এগ্রি করি আর কি, যে যেই একটা থাকিস অর্গানাইজেশন যারা গণহত্যায় নেতৃত্ব দিয়েছে, গত 16 বছরে মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের ন্যূনতম কোনো নেতাকর্মীর ভিতরে এখন পর্যন্ত কোনো অনুশোচনা নাই। তারা মিছিল, সংগ্রাম, আন্দোলন, কর্মসূচি, এর আগে তারা তো হরতাল কর্মসূচি পালন করেছে যুক্তরাষ্ট্রে, আমরা দেখেছি। আমি নিশ্চিত নই যে ওই হরতাল যেদিন ছিল যুক্তরাষ্ট্রে সেদিনকার আপনাদের যানবাহন চলাচল, বাজারঘাট আপনারা করতে পেরেছেন কিনা, আপনারা ঠিক মতো ঘুমাতে পেরেছেন কিনা। একটা বিশাল কর্মসূচি ছিল, 8-10 জন আওয়ামী লীগের নেতা যুক্তরাষ্ট্রে হরতাল পালন করেছে। তো এইটাকে আমি খুব সিরিয়াস মুডে দেখার মতো প্রিপেয়ার্ড না। আমার মনে হয় জাতি এটাকে কাইন্ড অফ এটা ফান পোস্ট আর কি, যেটা মজা করবার জন্য একটা ভালো পোস্ট হতে পারে, যে শেখ হাসিনা ফিরে আসার মতো, যেখানে তার টোটাল ফ্যামিলি মেম্বাররা এখন কোনো না কোনো ফর্মে বিচারের মুখোমুখি হচ্ছে। শেখ পরিবারের টোটাল যে ডাইনেস্টির যে অলিগার্কি, সেটা দেশে বিদেশে একের পর এক এক্সপোজ হচ্ছে। দুদক এটা নিয়ে ইনভেস্টিগেট করছে, ব্রিটিশ প্রেস ডিল করছে, আমেরিকাতে জয়ের ব্যাপারে FBI ইনভেস্টিগেট করছে। তো এইরকম একটা বাস্তবতায় আওয়ামী লীগ আন্দোলন করবে, এটা তো একটা থাকতে পারে, আকাঙ্ক্ষা তো মানুষের রাইট আর কি। মনে মনে আমরা মন কলা যদি কেউ খাই, এটা তো সুযোগ আছে। জি ব্যারিস্টার ফুয়াদ, আমি আপনার কাছে আসবো। আকাঙ্ক্ষা রাইট, এই আন্দোলন বা কর্মসূচি দেওয়াটা কি তাদের রাইটের বাইরে? এটাও একটু আমি আপনার কাছে পরে আসি, যেটি প্রেস সচিব বলছেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছ থেকেও একটু, আপনি এটিকে কিভাবে দেখছেন? বাইরের একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং আওয়ামী লীগ একই সময়, একই মাসে ফেব্রুয়ারিতে যে আন্দোলনটি কি কাকতালীয়? এবং এটাও একটু জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি বাইরের রাজনৈতিক দলে কি, আমি যেটি শুরুতে বললাম যে বাইরের রাজনৈতিক দল হিসেবে বিষয়টি কি তাইও? কারণ আওয়ামী লীগ যেটি বলছে 14 দল সহ যারা স্টেক হোল্ডার বা সব শ্রেণী পেশা, তাদের সাথে কথা বলে বলা হচ্ছে। আপনারাও এর আগে আওয়ামী লীগের সাথে একটা সময় জোটে ছিলেন, নির্বাচনে গেছেন, এই জন্য আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ এই সময় হয়। আপনারাও কি এর মধ্যে আছেন? আওয়ামী লীগ যাদেরকে মিন করছে, যাদেরকে নিয়ে আন্দোলনের যাবার কথা ফেব্রুয়ারিতে বলছে, এটিও একটু স্পষ্ট হতে চাই ব্যারিস্টার শামীম। আমরা জাতীয় পার্টি এই ফেব্রুয়ারিতে আন্দোলন করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আলোচনা আমার জানা মতে হয়নি।
বিএনপি আন্দোলন করছে, বিএনপির একটি পার্সপেক্টিভ আছে, বিএনপির পার্সপেক্টিভটা হচ্ছে বিএনপি অনুভব করছে যে ইলেকশন প্রলম্বিত করার একটা প্রচেষ্টা এই সরকারের মধ্যে আছে এবং ইলেকশনমুখী রাজনীতি হচ্ছে না, সে কারণে তারা সবসময় সরকারকে চাপে রাখছে। কিছু বাস্তবতাও আছে যেটা বিএনপিকে বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে। আওয়ামী লীগের এই মুহূর্তে ফিরে আসা, আন্দোলন করার হুঙ্কারটি আমি মনে করি খুবই অবিবেচনা প্রসূত এবং এটি অত্যন্ত বিপজ্জনক। মাঠে ঘাটে এখনো আওয়ামী লীগের অনেক কর্মী আছে যাদেরকে ফেলে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বরা পালিয়ে গেছেন এবং এই নেতাকর্মীরা অনেকটা অসহায়ের মতোই আছে। এদের মধ্যে অনেকে দোষী, অনেকে নির্দোষ, অনেকে নিরীহ সমর্থক। কিন্তু যখন আওয়ামী লীগের কাউন্টার বলয়টা আওয়ামী ফোবিয়ায় ভুগছে, অনেকদিন থেকেই ভুগছে, আওয়ামী ফিরে আসবে এই ভয়ে ভীত হয়ে তারা যদি ক্রিয়াশীল শক্তির প্রতিক্রিয়া দেখায় ফেলে, রিয়াকশনারি গ্রুপ হিসেবে কাজ করে, তাহলে কিন্তু আমাদের আবার একটা রক্তের হোলি যে কোনো সময় হয়ে যেতে পারে। সেটাই যদি হয়ে থাকে, আওয়ামী লীগকে বুঝতে হবে এদেশে একটি আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। আপনি ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে অনেক কিছু আগে পিছিয়ে আনতে পারবেন, ফ্যাক্ট রিমেইন, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, সাধারণ মানুষের নেমে এই সরকারকে পতন ঘটিয়েছে। এখন সেই পতন ঘটানোর পরে গোড়া থেকেই একটি সাংবিধানিক ডিরেকশন নিয়ে বর্তমান সরকারটি চলেছে। এটা পুরোপুরি কারেক্ট করা যেত না এমনটা না, কিন্তু একটা তড়িঘড়ি করে একটা অ্যাডহক একটা সিস্টেমের মাধ্যমে সেই সময় সরকারটা গঠন করা হয়েছিল, ফলে একটা ডিফেক্ট রয়ে গেছে। তার সাথে আরেকটা ডিফেক্ট তৈরি হচ্ছে। যদি বাংলাদেশে কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যাজ ইট ওয়াজ বিফোর আর্টিকেল 1558 ক্যাপিটাল এ যেভাবে ছিল, সেভাবে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট চলে আসে, যেদিন থেকে আসবে সেদিন থেকে তো এই গভর্নমেন্ট কার্যত থাকবে না। কারণ যখন আওয়ামী লীগ পালিয়ে গেল, সরকার থাকলো না, তখন একটা নো গভর্নমেন্ট সিচুয়েশন হলো। নো গভর্নমেন্ট সিচুয়েশনের জন্য একটা গভর্নমেন্ট করা হলো। যখন গভর্নমেন্টের প্রভিশন থাকবে, ক্যাটার গভর্নমেন্টের প্রভিশন, তখন এই সরকার কিভাবে থাকবে? তো সেই সব জায়গা দিয়ে আমার মনে হচ্ছে যে খুব বেশি দিন কোনো কিছুই প্রলম্বিত করার সুযোগ নাই। আওয়ামী লীগকে বুঝতে হবে এদেশের মানুষের মনে তারা আঘাত দিয়েছে, এদেশের বাচ্চাদের, শিশুদের, ছাত্রদের রক্তের দাগ তাদের হাতে লেগে গেছে, দুর্নীতির দাগ লেগে গেছে, বড় বড় কলঙ্কের দাগ লেগে গেছে। এই দাগগুলো মোচন করবে কিভাবে? তবে একদিকে যেমন অনেকে বলছে 3 নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগকে থাকতে দেওয়া হবে না, আরেকদিকে আবার মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছে ক্ষমা চাইতে হবে, অনুশোচনা করতে হবে। জিনিসটি কিন্তু সরকার পক্ষ থেকেও সফট হতে বাধ্য হচ্ছে বা হচ্ছে, উইচ ইজ গুড। এবং যে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে যে আইনের সংশোধনী করা হয়েছিল, সেখানে কিন্তু দল হিসাবে কোনো দলকে যুদ্ধাপরাধের জন্য বাতিল করা, নিষিদ্ধ করা যে প্রভিশন ছিল ড্রাফটে, ওটা বাদ দেওয়া হয়েছে। তো আমরা ধরে নিতে পারি দেশে একটি ইলেকশন হলে সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ করার আইনগত আপাত দৃষ্টিতে অধিকার আছে, তবে বিপুল পরিমাণ মামলা তাদের অনেকের বিরুদ্ধে আছে। এবং যদি যেভাবে আওয়ামী লীগ পালিয়ে গেছে ওইভাবে বর্তমান সরকার বা একটি সরকার বা একটি কাঠামো যদি পালিয়ে না যায়, তাহলে ওই মামলাগুলোর বিচার হবে, ট্রায়াল হবে, ফাঁসি হবে, যাবজ্জীবন হবে। তো আওয়ামী লীগ বিপুল উৎসাহ নিয়ে, বিপুল সাহস নিয়ে ফিরে আসবে এবং বিপুল ভাবে আন্দোলন করবে, বিপুল ভাবে ভোট করবে, এটি ঠিক না, এটি সম্ভব না। তবে বর্তমান সরকার যদি সেভাবে পালিয়ে না যায়, মানে এই যদিটা আসছে কেন? না, কারণ আমি বলছি যে অনেকগুলো মামলা যেহেতু রয়ে গেছে, মামলাগুলো তো রয়ে যাবে। এই মামলার তদন্ত হচ্ছে, রিপোর্ট হচ্ছে, 164 হচ্ছে, কনফেশন হচ্ছে, ভিডিও ফুটেজ, এগুলো রয়ে যাচ্ছে। আর যদি বলছি এই কারণে যে ওই যে আওয়ামী লীগ ফিরে আসবে, কিভাবে ফিরে আসবে? আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো মানুষ রাস্তাঘাটে সরব হয়ে আছে। হ্যাঁ, একটা কারণে যদিটা আসছে, বর্তমান সরকার ব্যর্থ হয়েছে, এটা আমাদেরকে, আমি অন্তত মনে করি অনেক সীমাবদ্ধতা ছিল, অনেক সমস্যা ছিল। দেখুন, ফ্যাসিবাদের কথা সবাই বলে, ফ্যাসিবাদের সূচনা হয়েছে সুষ্ঠু ভোটের মাধ্যমে ইতালিতে এবং জার্মানিতে, হিটলার এবং মুসলিনের মাধ্যমে। এই সরকারটা গভর্নমেন্ট বাই ব্যালট না, ইটস এ গভর্নমেন্ট বাই ব্যালট, ইটস এ গভর্নমেন্ট বাই ডিসকাশন, গভর্নমেন্ট ফর ডিসকাশন। সেই ডিসকাশনে দেখেছি আমরা প্রথমে যে বড় একটা প্ল্যাটফর্ম সরকারের ছিল, আস্তে আস্তে প্ল্যাটফর্মটা ছোট হয়ে গেছে, কারণ সরকারের যারা মূল চালিকা শক্তি ছিল তারা ডিসপুটেড ইস্যুতে বেশি হাত দিয়েছে। সংস্কার জনবান্ধব হতে পারে, কিন্তু তাত্ত্বিক ডিসকাশনে যখন হাত দিয়েছে তখন জনগণ ভাগ হয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে, যে জনগণ ছাত্র হত্যার পরে আওয়ামী লীগের পতনের জন্য এক হয়েছিল, সেই জনগণ তো অন্য ইস্যুগুলোতে এক হবে না, কারণ অন্য ইস্যুতে সেই জনগণের নিজস্ব ভিউ আছে।
এবং ভিড়ের মধ্যে মতপার্থক্য আছে। সকল মতবাদ সকলেই বলতে পারে, কিন্তু মতবাদ কেউ কাউকে চাপিয়ে দিতে পারে না। এখন আমি মনে করি সকল মতামত বলার সুযোগ আসছে এবং অনেক লোক ৭১কে প্রশ্ন করছেন তাত্ত্বিকভাবে, হুইচ ইজ গুড। ৭৫কে প্রশ্ন করছেন, ৯০কে নিয়ে আলোচনা হচ্ছে, ৪৭ ইতিহাসের পদ সব হচ্ছে। সেখান থেকে একটা ন্যারেটিভ বেরিয়ে আসবে, কিন্তু একটি ন্যারেটিভ চাপিয়ে দেওয়া হবে। জায়গা দেখছি আমি এখান থেকে ব্যারিস্টার ফুয়াদের কাছে আরেকবার যাবো, কিন্তু আপনার কাছে একটা ছোট্ট করে একটা প্রশ্ন একটু জানতে চাই, যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন যে এর আগেও আমরা যে কর্মসূচি আওয়ামী লীগ ডেকেছিল সেটি ওই যে 10ই নভেম্বর 0.0 পেল একটা মানে জিরো কর্মসূচি মোটামুটি বলা চলে আওয়ামী লীগের, যেটি দেখা হলো। তারপরে হরতালের কথা যেটি বলছিলেন, মানে যেখানে নেতারা পালিয়ে আছেন বা আত্মগোপনে আছেন এই পরিস্থিতিতে, কর্মীরা আসলে নামবেই বা কেন? মানে এই সময়ে বলে না যে নেমেছে তারা, সামনেও কি নামবে? মানে আমরা বিএনপির সময় যখন আওয়ামী লীগ আমলে বিএনপিকে আটকে রাখা হতো, বিভিন্ন কর্মসূচি পালন করতে দেওয়া হতো না, তখনও বলা হতো যে নেতারা আন্দোলন বা কর্মসূচি দেখে বাসায় খিচুড়ি খাচ্ছেন, এরকম হাস্যরস করা হতো। এখনকার যে পরিস্থিতি, কর্মীরা কেন নামবে? মানে নেতাদের ডাকে, নেতাদের সেই রাইট আছে কি তাদেরকে নামানোর? ফৌদ ভাইয়ের কথা আমি সবসময় শুনি, উনি অনেক ভালো কথা বলেন এবং অনেক জ্ঞানগর্ভ আলোচনা করেন, অনেকগুলো আলোচনার দরজা উনি খুলে দিতে পারেন। উনি ঠিকই বলেছেন, এখন এই আন্দোলনটি ফাঁকা বলি, বাট আপনার টকশোর বিষয়বস্তু কিন্তু এটা হয়ে গেল। ঠিক ৩ মাস আগে কিন্তু আওয়ামী লীগ আন্দোলন করবে, মাঠে আসবে, এটা টকশোর বিষয়বস্তু ছিল না। ৩ মাস আগে টকশোর বিষয়বস্তু ছিল মব জাস্টিস থেকে আওয়ামী লীগকে কিভাবে রক্ষা করা যায়, ন্যায় বিচার। তো ধাপে ধাপে আওয়ামী লীগ পিছাচ্ছে এমনটা বলা যাবে না। আরেকটি বিষয় হচ্ছে, আওয়ামী লীগ একটি দল যার ওয়ার্ড ভিত্তিক কমিটি ছিল। আমরা মাঠে দেখেছি প্রত্যেক ওয়ার্ডে আওয়ামী লীগ কমিটি, সারা বাংলাদেশে ৩০,০০০ ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি আছে, ওই কমিটি আছে। আওয়ামী লীগ খুবই দুর্বল এমনটি বলা যাবে না, তবে আওয়ামী লীগ যে অপরাধগুলো গত ১৬ বছরে করেছে, জনগণ তাদের জন্য কখনই খুব দ্রুত আন্দোলনে নামবে না এবং খুব দ্রুত আওয়ামী লীগ কোন আন্দোলনে সফল হবে বা ব্যাপকভাবে দেখা দেবে। আপনি জাস্ট শেষ করে দিচ্ছি, আজকে দিন পর্যন্ত আওয়ামী লীগের পার্টি অফিস খুলতে পারেনি কেউ, এই সাহসটুকু কেউ দেখাতে পারেনি। সেই দলটি এত দ্রুত আন্দোলন করবে কিভাবে? আর আন্দোলন করবে এখনই বা কেন? যারা এই বিগত বিশেষ করে দিচ্ছি, যারা বিগত এই আন্দোলনে জয়লাভ করেছে তারা এখনো মাঠে আছে, তারা কেন আওয়ামী লীগকে প্যাসেজ এখনই দেবে আন্দোলনের? এটা যে কোনো ভাবে অ্যাভয়েড করতে হবে। জি ব্যারিস্টার পাটোয়ারি, ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনিও বলছেন যে ধাপে ধাপে আওয়ামী লীগ এগোচ্ছে, 5 মাসের মাথায় আমরা কেন এই আলোচনা করছি। আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে ওই প্রশ্নটা, আগের প্রশ্নটাও আসবো, কিন্তু এটিও একটু, আওয়ামী লীগ কি আসলে যেই অবস্থায় তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, তারপর থেকে কি আওয়ামী লীগ আসলে ধাপে ধাপে এগোচ্ছেই কি? মানে একদিকে যখন আমরা বলছি, আলোচনা করছি সরকারের নানান ব্যর্থতার কথা, একটু আগে ব্যারিস্টার শামীম পাটোয়ারি বলছিলেন, অন্যদিকে আওয়ামী লীগ কি আবার এগিয়ে আসছে তাদের সেখান থেকে যেখান থেকে তাদের পতন হয়েছিল? না, আমি সেটা মনে করছি না। বাট শামীম ভাই তো এই অংশে কারেক্ট। বাংলাদেশে যারা ডিসকোর্স তৈরি করেন, বয়ান তৈরি করেন, যারা বোদ্ধা, সাংবাদিক মহল, লেখক, কবি, সাহিত্যিক, এই যে টোটাল কালচারাল ফোর্স তো দিন শেষে লেফট ওরিয়েন্টেড, যারা শ্যাডো আকারে সবসময় আওয়ামী লীগের অধীনে ফাংশন করে। এবং এখনো গণমাধ্যমগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনের টকশোতে যেই লেভেলের মানে আওয়ামী লীগের কে ফিরায় নিয়ে আসার যে একটা মানে চেতনা, একটা কান্না, একটা নীরব কষ্ট, মানে গণতন্ত্রের মানে ফ্যাসাদ দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার যে একটা অ্যাটেম্প্ট, এটা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। এটা একটা হিস্টোরিক্যাল ডিসকোর্স ক্রিয়েশন, যেখানে তারা বরাবরই খুব স্ট্রং ছিল। এবং এই অংশটাতে কখনোই যেহেতু বিকল্প কোনো ফাইটিং ফোর্স ছিল না পলিটিক্সের মতো, যেখানে একটা বিএনপি আছে, ডানপন্থী পলিটিক্যাল পার্টিজ আছে, কিন্তু আপনি সিনেমাতে বলেন, নাটকে বলেন, আপনি কালচারাল ফোর্স বলেন, কবি, সাহিত্যিক, এই যে দেখেন বাংলা একাডেমি পুরস্কার দিয়ে আবার উজ্জ্ব করে নিচ্ছে। তার মানে কি হচ্ছে যে দিন শেষে বোঝা গেছে এগুলো তো সব আওয়ামী লীগের দালালি করেছে অনেকেই। তো সেই জায়গাতে আপনার ওই অংশটা কারেক্ট, আমি ভাই যেটা বলেছেন যে ওই অংশটা একটা বেনিফিট তারা পাচ্ছে। এবং আওয়ামী লীগের নো ডাউট ইন্টারন্যাশনাল লবি খুব স্ট্রং, এবং আমরা বিভিন্ন সময় যখন বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে মিটিং করি, আমরা এটা বুঝি যে আওয়ামী লীগ বাহিরের শক্তি হিসাবে কত পাওয়ারফুল লবি মেনটেন করছে। তো সেই জায়গাতে কোনো সন্দেহ নাই। এরপরে আছে আপনার ইন্ডিয়ান এলিমেন্ট, যে একটা বড় প্রতিবেশী রাষ্ট্র যে দলটাকে দিনে রাতে পেলে পুষে দুধকলা খাওয়ায় আমাদের উপরে এই দৈত্য আকারে চাপিয়ে দিয়েছে। তো এই টোটাল ফোর্সের একটা ক্যাপাসিটি আমাকে কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই। এরপর হচ্ছে একটা গ্রাসরুট ফোর্স,
যে সারা দুনিয়াতে একটা ফ্যাসিস্ট, একটা নাৎসি টাইপের আইডিয়া ডেভেলপ করবার জন্য কিন্তু আপনার একটা ন্যূনতম গ্রাসরুট সাপোর্ট লাগে। আওয়ামী লীগের এই দুরবস্থাতেও দেখবেন এই সমাজে তার 20%, 25% একটা সলিড ভোট ব্যাংক আছে, যে যারা এই হাসিনার মতো করেই তারা চিন্তা করে, একটা থাগিস কার্টেলের মতো করে তারা চিন্তা করে, মাফিয়াদের মতো করে চিন্তা করে। তো কিন্তু বটম লাইন হচ্ছে আওয়ামী লীগ আর ফিরবে না। রিসেন্ট মেমোরিতে 75-এর বাস্তবতায়, যেখানে শেখ হাসিনা, শেখ রেহানা ছিল ইয়াং পলিটিক্যাল ফ্যামিলির মেয়ে, বড় হয়েছে বাবার রাজনীতি দেখতে দেখতে, আর সেখানে হাসিনার আর রেহানার ছেলেমেয়েরা বড় হয়েছে বিদেশে, লুটপাট করা ছাড়া তারা সিম্পলি বাংলাদেশের পলিটিক্সের রাজনীতির পর্যন্ত জানে না। তাদের কেউই ভালো করে শুদ্ধ করে বাংলা বলতে পারে না। তো সেই বাস্তবতায় আওয়ামী লীগ ফিরে আসবে, ৭৯-র মতো পুনর্বাসিত হবে, সেটা আমি বোধ করছি না। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার একটা রাজনীতি অনেকের মধ্যে আছে। শামীম ভাই আমার লাইনের ফ্রেন্ড, বাট ওনার পলিটিক্সের ব্যাপারে, ওনার পার্টির ব্যাপারে আমার সিরিয়াস রিজার্ভেশন আছে, এবং এটা আমি ওপেনলি বলেছি, সমালোচনা করেছি। ডিসপাইট অল দিস আমরা একসাথে বিভিন্ন মিটিংয়ে একসাথে অ্যাটেন্ড করছি। তো এই প্রশ্নটা কিন্তু শুধু আপনি আওয়ামী লীগকে করলে হবে না, জাতীয় পার্টি এবং 14 দলকেও করতে হবে। গণ অভ্যুত্থান এবং গণহত্যা নিয়ে তাদের বক্তব্য কি? শেখ পরিবারের, আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে জাতীয় পার্টির স্টেটমেন্ট কি? তারা 16 বছরের জন্য তওবা ইস্তেগফার করবে কিনা? তারাই গণহত্যার দায় তাদের কাছেও আছে। কারণ 14 দলীয় যে মিটিং হয়েছে সর্বশেষ আপনার এন্ড অফ জুলাই এবং অগাস্ট, যেখানে আপনার কারফিউ দিল, যেখানে গণহত্যার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, শুট অন সাইট পলিসি, সেই পলিসি জাতীয় পার্টি সেখানে পার্টিসিপেন্ট ছিল। অতএব এই জুন জুলাই অগস্টের গণহত্যার প্রত্যেকটা সিদ্ধান্ত মেকিং প্রসেসে জাতীয় পার্টি এবং 14 দলের ইনভলভমেন্ট ছিল। তাই সেক্ষেত্রে ওনাদের কাছ থেকেও এই বক্তব্য আসা দরকার যে হোয়াট দে স্ট্যান্ড ফর। একটু রেখে নেই ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে আগে ওই প্রশ্নটা আরেকটু ফিরবো, কিন্তু আমি প্রশ্নটা একটু শুধুমাত্র ব্যারিস্টার শামীম পাটোয়ারি আপনার কাছে রেখে যাচ্ছি, যে যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছেন, তৌবা আপনারা করবেন কিনা? আপনাদের সাথে যে এই অভিযোগের তালিকাগুলো যুক্ত হচ্ছে তার জন্য তৌবা করবেন কিনা? হাসনাত আব্দুল্লাহ অবশ্য বলেছিলেন কিয়ামতের দিন তৌবা কবুল হয় না। এই প্রসঙ্গটা আপনি একটু বলবেন শামীম পাটোয়ারি। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছ থেকে সেই জায়গাটাও আরেকটু শুনি, যে আপনি আপনারা দুজনেই, জি আপনারা দুজনই হচ্ছেন আইনজীবী, আজকের প্রোগ্রামে একটা বিশেষ মাহাত্ম্য আছে ব্যারিস্টার। সেখান থেকে ওই যে প্রশ্নটা আপনার কাছে করছিলাম, আপনি বলছিলেন আকাঙ্ক্ষা করা তো রাইট। এখন শুধুমাত্র আমরা যদি আইনের জায়গা থেকে দেখি, আইনের শাসনের জায়গা থেকে দেখি, যখন ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন হঠাৎ আমরা দেখতাম যে জামাতের গোপন বৈঠক চলছে, এই সন্দেহে সেখান থেকে গ্রেপ্তার করা হলো, শিবির সন্দেহে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আসলে এই প্রশ্নগুলো আসতো যে এটা কি মানে আইন গোপন একটা বৈঠক করাটা কি আইনগতভাবে অপরাধ, বা শিবির সন্দেহে ধরে নিয়ে যাওয়া, শিবির সন্দেহ করে এটা কি নেওয়া যায় আইনগতভাবে? তেমনি এখনো আবার যখন এই বিষয়গুলো আসছে, আপনারা বলছেন বা প্রেস সচিব বলে দিলেন যে আওয়ামী লীগকে ভুল স্বীকার করার আগে, বিচারের আগে তাদেরকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। কোন আইনের অধীনে আপনারা আসলে এই কথাটা বলছেন, বা কিসের অধীনে দেওয়া হবে না? প্রথম কথা হচ্ছে, জামাত শিবিরের কি তারা কোনো গণহত্যা করছে? জামাত শিবির কোনো গণহত্যা করছে? মানবতা বিরোধী অপরাধ করেছে জামাত শিবিরের নেতারা? আপনি তো 16 বছরের আমলনামার কথা বললেন, এই আলোচনাটা যেখানে আসছে, গোপন মিটিং এর কথা বলে যে ধরপাকড় করা হয়েছে, এটা তো গত 16 বছর হয়েছে। তো 16 বছরে জামাত শিবির গণহত্যা করছে কিনা, মানবতা বিরোধী অপরাধ করছে কিনা, গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি হিসাবে তাদের নেতারা পাকিস্তানে পালায় গেছে কিনা, প্রশ্ন হচ্ছে এগুলো কোনটা তারা করে নাই। 71 ইস্যু, আপনি 71 তো ইন্ডিপেন্ডেন্ট আলোচনা, এটা আমাদের ইতিহাসের একটা বড় অধ্যায়, সেখানে পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বিচার, সেটা আলাদা করে আলোচনা করতে হবে। কিভাবে এটা করা যায়? এটা করা যায় হচ্ছে যে ম্যান্ডেট ক্রিয়েট হয় কিভাবে সেটা বুঝতে হবে, যে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন বলেন অথবা যারা গভর্নেন্সের দায়িত্বে থাকেন, তাদের শাসন করবার এখতিয়ারটা তৈরি হয় কিভাবে। প্রথমত হচ্ছে ম্যান্ডেট তৈরি হয় যুদ্ধের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে। রোমান এবং পার্সিয়ানরা, এম্পায়াররা সরাসরি সম্মুখ যুদ্ধ করেছে, গ্ল্যাডিয়েটার্সের মতো ফাইট করেছে। যারা যুদ্ধে বিজয়ী হয় তারা ওই সাম্রাজ্যের সম্পত্তি, ট্যাক্স কালেকশন, রেভিনিউ, বাজেট শাসন করবার সক্ষমতা অর্জন করেন। দ্বিতীয়ত হচ্ছে মডার্ন টাইমে হচ্ছে ডেমোক্রেটিক ইলেকশনের মাধ্যমে হয়, কনসেন্ট ক্রিয়েট করা হয়, যে জনগণের কাছে ভোট নেওয়া হয়, সম্মতি নেওয়া হয়, যেটার মধ্যে আমি শাসন করব, ট্যাক্স দিব। আপনাদের নেতা ওখানে 24 ঘন্টার ভিতরে দেখলেন 72টা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের অলমোস্ট 2.5 বছরের কাজ সে 72 ঘন্টায় 72টা অর্ডিন্যান্স দিয়ে সে শেষ করে দিয়েছে। তো এইটা তার একটা ম্যান্ডেট। থার্ড হচ্ছে জনগণের মধ্যে ম্যান্ডেট তৈরি হয় গণ অভ্যুত্থানের মাধ্যমে, মাস আপরাইজিং এর মাধ্যমে। তো মাস আপরাইজিং ইন ইটসেলফ এ ম্যান্ডেট টু গভর্ন, মেক ডিসিশনস, তো যেটা জুন জুলাই আগস্টে হয়েছে। তাই এই গণ অভ্যুত্থানে যারা
বিজয়ী শক্তি, যারা গণহত্যার শিকার হয়েছে, যারা মানবতা বিরোধী অপরাধের শিকার হয়েছে, যারা 16 বছরে গণতন্ত্রহীনতার শিকার হয়েছে, তাদের এখানে রাইট জন্মায় যে আমি যেগুলো থেকে বঞ্চিত হয়েছি সেগুলো আমি আমার জন্য ফিরে পাবো। আর কতটুকু হচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলকে দেয়া হবে, এটার জন্য আমি বারবার যেটা বলেছি, একটা গণতদন্ত কমিশন হওয়া দরকার। কারণ এখানে আপনার মানে অপরাধের ম্যাগনিটিউডের পার্থক্য আছে। যেমন ধরেন, যেই মানুষটা আওয়ামী লীগের নেতা টাকা লুটপাট করছে, যেই মানুষটা আওয়ামী লীগের নেতা গুম খুনের সাথে ইনভলভ ছিল, চাঁদাবাজির সাথে ইনভলভ ছিল, যেই মানুষটা আওয়ামী লীগের রাতের ভোট করছে, দিনের ভোট করছে, এগুলো করছে, আর যে মানুষটার কথা আপনার শামীম ভাই বলছে যে নিরীহ সমর্থক খালি ভোটই দেয় আওয়ামী লীগকে, এই লোকটার একরকম না। এই জন্য আপনার সাথে আমি এর আগে বলেছি যে আমাদের কয়েকটা অপরাধের ব্যাপারে বটম লাইন ঠিক করতে হবে, যে এগুলো হচ্ছে ইন্টারন্যাশনালি রেকগনাইজড ক্রাইম, যেখান থেকে আওয়ামী লীগের ব্যক্তি এবং আওয়ামী লীগের দলের ভূমিকাকে অ্যাসেস করে সিদ্ধান্ত নিতে হবে আপনি কতটুকু ক্রাইমের বিচার করবেন। বাকিটা হচ্ছে তওবা কমিশন করা, যে বাকিটা আপনি শুধুমাত্র ভৎসনা করে মাফ করে দেবেন যে আপনি এটা করছেন ওইটা করছেন, ছোটখাটো বিষয়। আদারওয়াইজ আওয়ামী লীগের যে এই যে বিশাল ল্যাসপেন্সার বাহিনী সারা দেশে, আপনাকে আগামী 20-30 বছর শুধু বিচারই করতে হবে। এই টোটাল ওয়ার্কফোর্সকে যদি আপনি বিচারের আওতায় আনতে হন, তাহলে রাষ্ট্র আর রাষ্ট্র থাকবে না, এখানে গৃহযুদ্ধের দিকে চলে যাবে রাষ্ট্র। তো সেখানে আমরা এই জন্য অনেকগুলো মডেল প্রস্তাব করেছি, 6-7টা মডেলে আওয়ামী লীগের বিষয়টা অ্যাড্রেস করা যায়, এবং এটাই গণতদন্ত কমিশনের মাধ্যমে এই মতামতগুলো নেওয়া দরকার। নিয়ে কোথায় বিচার, কোথায় ভৎসনা, কোথায় ক্ষমা, কোথায় দেশের লেসন নেওয়া, কোথায় ব্যুরোক্রেসি ইনভলভ, কোথায় 14 পার্টি অ্যালায়েন্স ইনভলভ, কোথায় হাসিনা কতটুকু ইনভলভ, এই প্রত্যেকটাকে ডিভিশন করে একটা কনসেনসাস বেসিস ডিসিশনে আসতে হবে। দিন শেষে আমি যাই করি, সেটি তো এখনো আসে নাই, না হয়েছে বিচার, না আপনি বলছেন গণতদন্ত কমিশনের কথা, সেরকমও কিছু হয় নাই। মানে এখন আসলে আপনি কিসের ভিত্তিতে, যদি ধরেন, আমি আসলে এটা একটা যুক্তি বা তর্কের খাতিরে আলোচনাটা করছি, যেমন যুক্তরাষ্ট্র যেমন আগেও বলতো, এখনো কিন্তু বলছে যে সব রাজনৈতিক দলকে তাদের অধিকার দিতে হবে। মানে আন্তর্জাতিক মহল যদি এই প্রশ্নটা আবার তোলে, তখন এটা একটা উত্তর কি হবে? মানে একটা আইনি ব্যাখ্যাও তো থাকতে হবে। রাজনৈতিক, পার্টিকুলারলি আওয়ামী লীগকে রাজনৈতিক দল আকারে নিষিদ্ধ করবার দাবি সরকারের কোনো জায়গা থেকে করা হচ্ছে না, এই জায়গাটা কিন্তু খুব পরিষ্কার থাকতে হবে। এবং আমরাও যেটা বলেছি যে দল আকারে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, তার রাজনীতি নিষিদ্ধ করবেন, তাকে নির্বাচন থেকে সাসপেন্ড করবেন কয়েকটা টার্ম, কি করবেন, এটার ব্যাপারে আমাদের একটা কনসেনসাস হওয়া দরকার। আমি পার্সোনালি চাই গণতদন্ত কমিশনের মাধ্যমে এই অপশনগুলো আসুক এবং এটা রেফারেন্ডামে দেওয়া দরকার। তা না হলে যেটা হবে, কোনো দল মনে করবে যে আওয়ামী লীগের এই যে 20-25% ভোট ব্যাংক যদি আমি পুল করতে পারি, আমার নির্বাচনে বিজয়টা মানে মানে মাস্ট রিয়ালিটি আর কি, আমাকে কেউ ঠেকাইতে পারবে না। আমার 20%-25% যোগ হলে পরে আমি 60% ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আসবো। অতএব এই পুনর্বাসনের একটা রাজনীতি ফিরে আসবে, এবং পুনর্বাসনের রাজনীতি আমার এই যে পলিটিক্যাল স্কার আছে, মানে এই গণ অভ্যুত্থানের যে ব্যথা, আমার রক্তপাত হচ্ছে, এই রক্তপাতের সমাধান দেবে না। এই জন্য দেখেন পুনর্বাসনের রাজনীতি কিভাবে হয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে বিএনপি 79 সালে, এবং পুনর্বাসন করে কি হয়েছে দেখেন, বিএনপির তখনকার ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নির্বাচিত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জীবন দিয়ে এটাকে মাসুল দিতে হয়েছে। বিএনপিকে পুনর্বাসন করেছে কে? জাতীয় পার্টি করেছে দ্বিতীয়বার, 86 থেকে তাকে সংসদে নিয়েছে, বিরোধী দল বানিয়েছে। বিএনপিকে তৃতীয়বার পুনর্বাসন করেছে জামাত, 95-96-তে তাকে সংসদে প্রধান দল আকারে তাকে হাজির করেছে। আওয়ামী লীগকে সর্বশেষ পুনর্বাসন করেছে হচ্ছে 111-এর সরকার, সুশীলরা, আমাদের আমলাতন্ত্র, আমাদের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিরা করেছে, এবং আমলাতন্ত্র নাই হয়ে গেছে বাংলাদেশে, খান হয়ে গেছে। তাহলে পুরো পুনর্বাসন প্রক্রিয়াটা দেখেন, রাজনীতিতে আনলো বিএনপি 79-তে, জাতীয় পার্টি 86 তাকে বিরোধী দল বানাইলো, জামাত তাকে সরকারে আনলো 96-তে, 111-এর সরকার তাকে দ্বিতীয়বার নির্বাচিত করলো। এই প্রত্যেকটা ফোর্স যে ক্ষমতার জায়গায় এসে এসেন্স কম্প্রোমাইজ করে ফেলেছে, দিন শেষে ক্ষতিগ্রস্ত হয়েছে কে? রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সেই জায়গাতে আওয়ামী লীগ ইস্যুটাকে খুব সিরিয়াসলি যদি আমরা কনসেনসাস এবং ক্রিটিক্যাল ডিসকাশন বেসিস হ্যান্ডেল না করি, তাকে পুনর্বাসন করা অথবা খারিজ করে দেওয়া, এর মাঝখানে যদি আমার কমন গ্রাউন্ড তৈরি না করতে পারি,
তাহলে রাষ্ট্র আকারে অন্তর্বর্তীকালীন সরকার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সংস্কারের প্রত্যেকটা বিষয় সিরিয়াসলি এফেক্টেড হবে। তাই আলাপটা, তর্কটা সিরিয়াসলি করা দরকার। জি, এটা তো একদমই স্পষ্ট, এই তর্কটা সিরিয়াসলি করা দরকার, কিন্তু সেই কনসেনসাস সেটি এখনো হচ্ছে না। এবং যে ইতিহাসের বিষয়গুলো আপনি বলছিলেন, সেই ইতিহাসেই আমরা দেখছি মানুষ ভোট দিয়ে আবার আওয়ামী লীগ, বিএনপি এই দুটো দলকেই তারা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসছে। আপনি বলছেন অন্তত 25% বা 20-25% মানুষ, তাদের ম্যান্ডেটকেই বা তাদেরকেই আপনি কিভাবে অস্বীকার করবেন? অনেকগুলো প্রশ্ন তো এই কনসেনসাসের সাথে সাথে এই প্রশ্নগুলো তো জন্ম নেয়। এটা নিয়ে আসবো, কিন্তু শামীম পাটোয়ারিকে যে প্রশ্নটি করছিলাম সেটি, আচ্ছা আর একটা, ওটা একটু আপনার কাছ থেকেও শুনি ব্যারিস্টার ফুয়াদ। ব্যারিস্টার শামীম পাটোয়ারিদের উদ্দেশ্যে যে প্রশ্নটি আপনি করছেন বা বক্তব্যটি দিচ্ছেন যে তওবা করতে হবে তাদেরকে, তওবাটা কি কবুল হবে? যদি করেনও তারা, আমি করবেন কিনা সেটি জিজ্ঞাসা করবো, করলেও কি কবুল হবে? হাসনাত আব্দুল্লাহ বলছিলেন যে তওবা কবুল হবে না কিয়ামতের সময়। না, ওইটা দেখেন, ওটা তো পুরো টোটাল অ্যালায়েন্স নিয়ে কথা বলেছি, যে আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলের একটা হচ্ছে ফৌজদারি অপরাধের ব্যাপার। তাদের কোন অংশে তারা ফৌজদারি অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ তো বিচার্য বিষয়, এটা ক্ষমাযোগ্য কোনো বিষয়। দ্বিতীয়ত হচ্ছে গণতন্ত্র হত্যা করার জন্য যেখানে যেখানে ভৎসনার শিকার হইতে হবে তাদেরকে তিরস্কার করতে হবে, সমালোচনার শিকার হইতে হবে, সেটা একটা করা। থার্ড হচ্ছে আপনার গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়ে কারফিউ, গণহত্যা, গোলাগুলির দায় কে কতটুকু নেবেন, আওয়ামী লীগ কতটুকু নেবেন, জাতীয় পার্টি কতটুকু নেবে, 14 দল কতটুকু নেবে, সেটা আলোচনা আসতে হবে। তওবার বিষয় হলো যিনি মানবাধিকার লঙ্ঘন করেন নাই, ফৌজদারি অপরাধ করেন নাই, মানি লন্ডারিং করেন নাই, এই ধরনের জঘন্য দেশবিরোধী কোনো কাজ করেন নাই, সিম্পলি ওই দলগুলোর সমর্থক, কর্মী, মিছিলে যান, মাঝে মধ্যে ভোট দেন, নিরপরাধ, এই মানুষগুলোর জন্য হচ্ছে তওবা অ্যাপ্রোপ্রিয়েট হইতে পারে। কিন্তু বিচার্য অপরাধ করলে তো আপনি তওবা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, তাকে তো বিচার করতে হবে। সেই মানুষগুলো কেন তওবা করবে? যারা শুধুমাত্র ভোট দেন বা সমর্থন করেন, তারা কেন তওবা করবেন? তারা তো কোনো অপরাধী করে। 14 অপরাধ করেছে, 14, 18, 24 তো কোনো নির্বাচন হয় নাই। সেই নির্বাচনের জন্য যারা ক্যাম্পেইন করেছে, মিছিল করেছে, বাংলাদেশের এই জুলাই আগস্টে কারফিউ জারি করে গণহত্যার সিদ্ধান্ত মেকিং এ তারা জড়িত ছিল, অবশ্যই তওবা করতে হবে। তারা কোনো না কোনো ফর্মে এই কাজগুলোর জন্য তওবা করতে হবে। কোনটার জন্য করতে হবে সেটা তারা আলোচনা করুক, বাট বলছি মোটা দাগে যে এই বিষয়গুলো জাতির কাছে তো মোটা দাগে ওন আকারে আছে, ইটস পলিটিক্যাল স্কার ইন আওয়ার হিস্ট্রি। এটাকে তো অ্যাড্রেস করতে হবে যারা পলিটিক্স করতে চায় ফিউচারে। জি, ব্যারিস্টার শামীম পাটোয়ারি, তওবা আপনারা করবেন? জি, আমরা, আমাদের পার্টির চেয়ারম্যান স্পষ্ট করেই বলেছে যে যদি আমাদের কথায় কাজে কোনো কারণে কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আমরা এই জন্য ক্ষমা চাচ্ছি। আমি নিজেও মনে করি হয়তোবা ভোটে যাওয়ার কারণে দেশের রাজনীতির একটা অংশ আমাদের উপর মন খারাপ করেছে, রুষ্ট হয়েছে। ভোটে যাওয়াটা সঠিক বেঠিক এটা নিয়ে অনেক আলোচনা আছে, কিন্তু মুখ্য প্রশ্ন হলো এটা কোনো ক্রিমিনাল অপরাধ না, যেটা ফুয়াদ সাহেব বললেন। কোনটা কোনটা ক্রিমিনাল অপরাধ এগুলোকে আলাদা করে ফেলেন, কোনটা কোনটা পলিটিক্যাল অপরাধ এটা জনসভায় তাকে সমালোচনা করেন। আর অসংখ্য দুর্নীতির অপরাধ আছে, এই দুর্নীতির অপরাধগুলোকে ট্রুথ কমিশন করে টাকা ফেরত আনার সাপেক্ষে শাস্তি লাঘব করে দেন। 6 বছর শাস্তি হতো, টাকা ফেরত নিয়ে আসছে, ওনার শাস্তিটা 1 বছর করে দেন, দেশও টাকা পেলো, সে লোকটা একটা সেফ এক্সিট পেলো। রাজনীতি একটা ঘোলাটে বিষয়, একটা ঘোলাটে বিষয়। সঠিক সিদ্ধান্ত নেওয়া সবসময় সঠিক ঠিক না, আর কোনটা সঠিক এটা কিন্তু বোঝাও মুশকিল। আজকে বিজয়ের পরে অনেকেই বিপ্লবী হয়ে গেছে, কিন্তু তারাই তো আবার সেই সময় সাইলেন্ট ছিল অনেকেই। তো আমি কয়েকটা জিনিস বলি, আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে সাহেব বললেন 71 সালেই তো আওয়ামী লীগ ফিরে আসছে, 70 সালেই তো আওয়ামী লীগ ফিরে আসছে। 70 সালে আওয়ামী লীগকে দেশের 77% লোক ভোট দিয়েছে, ইউনানিমাস ভোট দিয়েছে। পাকিস্তানেও কিছু ভোট আওয়ামী লীগ পেয়েছিল বেলুচিস্তানে, তো সেখানেই তো আওয়ামী লীগ একটা দল হয়ে গেছে, সার্বজনীন দল হয়ে গেছে। এবং আরো ফিরিয়ে এনেছে কারা? পাকিস্তান তাদেরকে যখন ক্ষমতা দিল না, ক্ষমতা না দেওয়ার কারণে আওয়ামী লীগ আবার ফিরে আসলো। যুদ্ধ কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ বাইরে চলে গেলেন, বঙ্গবন্ধু চলে গেলেন, যুদ্ধটা চাপিয়ে দেওয়া হলো, যুদ্ধের টোটাল ক্রেডিটটা অটোমেটিক্যালি আওয়ামী লীগ যুদ্ধ পরবর্তী সময় চলে আসলো। এবং খুব ন্যাচারাল, সেই আওয়ামী লীগ সে 71-কে বেস করেও তো অনেক দিন টিকে আসে এবং বারবার ফিরে আসে। আজকেও মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে দেখবেন অনেকেই বলবে যে মুক্তিযুদ্ধের ধারক বাহক হিসেবে তারা এখনো আওয়ামী লীগকেই প্রেফার করে। এখনো এই ডিভিশনটা কেন হলো, কেন করা হলো, কোনো দরকার ছিল না, মুক্তিযুদ্ধ সার্বজনীন হয়ে যেত। কিন্তু বাকি অনেকগুলো দল কথায় বার্তায় কাজে অ্যাপ্রোচে তাদের ঠিক যে দেশের সাধারণ মানুষ 71 নিয়ে যা ভাবে, সে দলগুলো 71 নিয়ে ঠিক সেভাবে ভাবে না।
এখানে একটা পোলারাইজেশন হয়ে গেছে, দুঃখজনক, খুব পোলারাইজেশন হয়ে গেছে দেশের জন্ম নিয়ে, দেশের গণতন্ত্র নিয়ে। আওয়ামী লীগ যেমন বলতো উন্নয়ন হলে গণতন্ত্র লাগবে না, সেরকম অনেকে অনেকে বলে গণতন্ত্র লাগবে না, আমরা ভারতের প্রভাবমুক্ত থাকতে চাই। এই যে ইকুয়েশন গুলো, প্রত্যেক ইকুয়েশনেই কিন্তু আপনার প্রস এন্ড কনস আছে, কাউন্টার আর্গুমেন্ট আছে। আওয়ামী লীগকে ভোট করতে দেওয়া যাবে না, এই আর্গুমেন্টটা এক ধরনের আর্গুমেন্ট। আবার আওয়ামী লীগ ভোট করবে, ভোট পাবে, তাতে ডেমোক্রেসির কি সমস্যা? যে ডেমোক্রেসির জন্য এত আন্দোলন হলো। আমার মনে হয় বিষয়গুলো জনগণের হাতে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, বলতে পারেন 14 সালে আওয়ামী লীগ জনগণের হাতে ছেড়ে দেয়নি, সত্য। 18 সালে আওয়ামী লীগ ছেড়ে দেয়নি, সত্য। 24 সালে আওয়ামী লীগ ছেড়ে দেয়নি, সত্য। সেজন্য আওয়ামী লীগকে আজকে কি পরিণতি ভোগ করতে হচ্ছে? যুদ্ধ করে দেশ স্বাধীন করা দলটি আজকে কি অবস্থায় আছে? আর একটি একতরফা ভোট করে আওয়ামী লীগ 10-11 বছর ক্ষমতায় ছিল। আমার রাজনৈতিক অভিজ্ঞতা বলে বিএনপি বা জামাত বা অন্য সকল দল মিলে যদি একতরফা ভোট করে, আমার ধারণা তারা 11 মাস ক্ষমতা থাকতে পারবে না। ইন্টারন্যাশনাল প্রেশার থাকবে, নাইবার কান্ট্রির প্রেশার থাকবে, এবং সরকার টালমাতাল হয়ে যাবে। এমনকি এই সরকার, যেটি বিপ্লব পরবর্তী সরকার, এত বড় ম্যান্ডেট নিয়ে, এত জনগণের সমর্থন নিয়ে, এত আশা আকাঙ্ক্ষা, তা তো দেশ চালাতে পারছে না, নিয়ন্ত্রণ রাখতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, এফডিআই বাড়াতে পারছে না, রিজার্ভ বাড়বে না, ইনফ্লেশন আকাশচুম্বী হয়ে যাচ্ছে, ক্রাইম রেট বাড়তেছে, মব প্রতিনিয়ত হচ্ছে, রাষ্ট্র কাঠামোই তো সংকটের মধ্যে পড়ে গেছে। কেন? ওই যে সবাইকে একবারে আনা হয়নি। রাষ্ট্র পরিচালনা একটা সিরিয়াস প্রফেশনাল স্টেট ক্রাফট। আমি বঙ্গবন্ধুর একটা কথা মনে পড়ে, বঙ্গবন্ধু এসে সবাইকে সাধারণ ক্ষমা দিয়ে দিলেন, কিছু লোককে অ্যারেস্ট রাখলেন, কিছু লোকের বিচার হলো, কিন্তু সাধারণ ক্ষমা দিয়ে দিলেন। কারণ ওই যে কিছু লোক 10 কেজি চালের লোভে আল বদর বাহিনীতে নাম দিয়েছে, কিছু লোক জীবন বাঁচাতে পাকিস্তানের পক্ষে মিছিল দিয়েছে, আবার কিছু লোক জেনুইন ওয়ার ক্রাইম করেছে, আলাদা করা যাচ্ছিল না। এবং ওই ব্যুরোক্রেসি নিয়ে দেশ চালালেন উনি। 70 সালের যে ব্যুরোক্রেসি, যারা 71-এ পাকিস্তান থাকা অবস্থায় অফিস করলো, 72-এ তারাই কিন্তু বাংলাদেশ চালালো, কারণ বাংলাদেশ চালাতে হবে। এক্স্যাক্টলি সেম জিনিস এই সরকারের কিছুটা কারেকশন সাপেক্ষে করা উচিত ছিল। কন্টিনিউশন না করে এই সরকার বা অনেকেই একটা ম্যাসিভ সংশোধনবাদে যেতে যাচ্ছে। ওই সংশোধনবাদ ধারণ করার ক্ষমতা কি বাংলাদেশে আছে? এবং যে যুদ্ধটা বা যে সংগ্রামটা বাংলাদেশে হয়েছে, ইটস নট ইথনিক ওয়ার, যে সাদার সাথে কালোর যুদ্ধ, অমুক ট্রাইবের সাথে অমুক, এটা বাঙালির মধ্যে যুদ্ধ, লড়াই, সংগ্রাম, একটা ইস্যু নিয়ে গণতন্ত্র, মানবাধিকার, বৈষম্যহীন সমাজ। বিষয়টা কিন্তু আন্তর্জাতিকগত না, একটা তত্ত্ব বা একটা ধারণার বাস্তবায়ন। সেই ধারণার বাস্তবায়ন সকলকে মিলে যদি করতে হয়, তাহলে সকলকে মিলেই করতে হবে। দুঃখজনক হলো সত্য, এই সকলের মধ্যে আওয়ামী লীগ ইনক্লুডেড। আওয়ামী লীগকে পুরোপুরি বাদ দিলে বা বাদ দেওয়ার চেষ্টা করলে ওই তত্ত্বটা বাস্তবায়ন হবে না। আর হচ্ছে রাজনীতি হচ্ছে ভারসাম্যের খেলা। আপনি যখনই একটি বড় দল ওয়াইপড আউট হয়ে যাবে, আরেকটি বড় দল স্বৈরাচার হয়ে যাবে অবশ্যম্ভাবী। আরেকটি দল যদি স্বৈরাচার হয়ে যায়, সেই সরকারকে টেনে হিস্টে নামাতে বা সেই সরকারকে সীমাবদ্ধ করতে আরেকটি বড় দল লাগবে। এবং সেক্ষেত্রেই বহুদলীয় গণতন্ত্রটা এত প্রয়োজনীয়। সেই বহুদলীয় গণতন্ত্রের দিকে যদি আমরা না থাকি, আমি নিশ্চিত বাংলাদেশের গণতন্ত্রের যে অবস্থা, বাংলাদেশের সংবিধানের আভ্যন্তরীণ যে স্বৈরতন্ত্রের কাঠামো আছে, আইন যে অবস্থা, বিচার যে অবস্থা, মিডিয়ার যে অবস্থা, যে কোনো সরকার স্বৈরতন্ত্র হয়ে যাবে। এদেশে যখনই সরকার গঠন করবে যেই সরকার, ওই দিন রাতেই ব্যুরোক্রেসি তার প্রতি অন্ধ হয়ে যাবে, ওই দিন রাতেই মিডিয়ার একটা বিশাল অংশ তার প্রতি আনুগত্য দেখাবে, ওই দিন রাতেই আমাদের পেশাজীবী সংগঠনগুলো তার দিকে ছুটবে, মন্ত্রী হওয়ার জন্য, মিনিস্টার হওয়ার জন্য, অ্যাম্বাসেডর হওয়ার জন্য, প্লট পাওয়ার জন্য। এই বিশাল প্যাট্রন কান্ট্রিতে আপনি একটি ইন্ডিপেন্ডেন্ট সত্তা হিসেবে আরেকটি ছোট দল ওই সঙ্গে বাধ্য করতে পারবে না। নৌকায় যেমন দুই পাল্লা লাগে, নৌকায় যেমন দুই পাল্লা লাগে, নাহলে নৌকা ডুবে যায়, রাজনীতিতেও বড় দুই পাল্লা লাগে। এবং আমি মনে করি সেক্ষেত্রে আওয়ামী লীগ সেই পাল্লায় যদি না থাকে, টোটাল দেশটার রাজনৈতিক ভারসাম্য এলোমেলো হবে। এবং যে দলগুলো ইনক্লুডিং জামাত বা এবি পার্টি বা অন্যরা যারা আছে, তারাও কিন্তু এই ভারসাম্যহীনতায় ভুগবে। ধন্যবাদ। জি, আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে নিশ্চয়ই এই বিষয়ে আপনারাও মন্তব্য আছে সেটি শুনতে চাই। এটার সাথেও যোগ করে দিতে চাই ব্যারিস্টার পাটোয়ারি যেটি বলছিলেন যে
মানে আন্তর্জাতিকভাবে একতরফা নির্বাচন করলে ইন্টারন্যাশনাল প্রেশার, যেটা তিনি বলছিলেন, আপনারা কি মনে করেন আসলে কি এরকম কোনো প্রেশারের শঙ্কা আছে নাকি নাই? আপনারা কি মনে করেন সেটা জানতে চাই। আমরা দেখেছিলাম আওয়ামী লীগ যখন নির্বাচন করেছিল ইন্টারন্যাশনাল প্রেশারটা খুব ভালোভাবেই তখন লক্ষ্য করা গেছে। না, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ব্যাপার তো সব জায়গাতে আছে। সকল রাজনৈতিক দলকে তারা বলবে যে একটা ক্রেডিবল ইলেকশনের ডেফিনেশন মানে হচ্ছে যে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল যেন নির্বাচন করতে পারে। প্রশ্ন হচ্ছে যে এই কথাগুলো হচ্ছে আপনার স্বাভাবিক সময়ের একটা কথা। একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে এবং আমাদের ইতিহাসের নৃশংসতম গণহত্যা। আওয়ামী লীগ প্রশ্ন আপনার উইদাউট জাস্টিস এটা ডিল করার মতো অবস্থায় নাই। এটা 14, 18, 24 না, মানে যে অন্য রাজনৈতিক দলকে যে এক্সক্লুড করা হচ্ছে, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হচ্ছে না, এখানে আপোষকামিতা, এখানে ডিজেফা এনএসআই মিলে সিট ভাগাভাগি করে দিচ্ছে, এক দলের চেয়ারম্যানকে উঠায় নিতেছে, আরেক দলের চেয়ারম্যানকে নিয়ে নমিনেশন বাণিজ্য করতেছে। এই আলোচনাটা আসলে এখন 2025 আর অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাশন না। অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাশন হচ্ছে যে গণহত্যার বিচার সংস্কারের যে দাবি আসছে এবং তারপরের নির্বাচনটা কতটুকু ইনক্লুসিভ করা যায়, সেই ইনক্লুসিভ নির্বাচনের জায়গাটাতেই হচ্ছে তর্কটা আসবে। যে আপনি সাফিসিয়েন্টলি আওয়ামী লীগের পদস্থ নেতা কর্মীদের বিচারের পরে ধরেন আইসিটি, মানে এটা ফাইনাল ওয়ার্ডটা কে বলতে হবে? এটা তো একটা অবজেক্টিভ জায়গা থেকে বলতে হবে। এটা এক্সিকিউটিভ অথবা পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে বললে হবে না তো, যে শেখ হাসিনা গণহত্যার জন্য অপরাধী, ওবায়দুল কাদের গণহত্যার জন্য অপরাধী। এখন ব্যক্তির অপরাধের দায় আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি কতটুকু ক্যারি করবে, বিয়ার করবে? যেই প্রশ্নটা দেখবেন যে জামাতের নেতাদের বিচারের সময়ও এই আলোচনাটা বারবার আসছে যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরই শুধু বিচার হবে, না জামাত অ্যাজ অ্যান অর্গানাইজেশনও 71-এর ভূমিকার তার রোলের ব্যাপারে বিচার হবে। অতএব যেহেতু আইসিটিতে বিষয়টা এখন বিচারাধীন আছে, তারা বিচারটা করবে এবং এই বিচারের সময় সার্টেনলি একটা নোটের প্রশ্ন আসবে, একটা কমেন্টের প্রশ্ন আসবে যে এখানে কতটুকু ব্যক্তির দায় আছে এবং কতটুকু আওয়ামী লীগ দল আকারে এবং 14 দলের অন্যান্য দল শরিকরা কিভাবে এখানে ইনভলভ আছেন। সেইটা একটা গুরুত্বপূর্ণ জুডিশিয়াল ওপিনিয়ন হবে পলিটিক্যালি এবং ইন্টারন্যাশনালি এটাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য। যদি দেখা যায় যে এভিডেন্স ওয়াজ সো ওভারওয়েলমিং যে এইখানে শুধু ব্যক্তি হাসিনা ওবায়দুল কাদের না, আওয়ামী লীগের টোটাল পার্টি স্ট্রাকচার এই গণহত্যার জন্য দায়ী, এই মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, এই লুটপাট মানি লন্ডারিং এর জন্য দায়ী, তখন নিশ্চয়ই কোর্ট থেকে ট্রাইব্যুনাল থেকে আপনার একটা মতামত আসবে, যেই মতামতটা আপনার ইলেকশন কমিশনে রিফ্লেক্টেড হবে। মানবতা বিরোধী অপরাধের কথা ওখানে বলা আছে, নতুন যে আইন প্রস্তাব করা হয়েছে সংশোধনের জন্য। তো সেই বাস্তবতার উপরে ভিত্তি করে হচ্ছে আওয়ামী লীগ প্রশ্ন হ্যান্ডেল করতে হবে। তো ইয়েস, ইন প্রিন্সিপাল দেশে বিদেশে সবাই একটা আমরা ইনক্লুসিভ পলিটিক্স চাই, কিন্তু এট দ্য সেম টাইম যে আপনি নাৎসিদেরকে কি মানে পলিটিক্সে নিয়ে আসবেন কিনা, আপনি ফ্যাসিস্টদেরকে পলিটিক্সে নিয়ে আসবেন কিনা, আপনি গণহত্যার দায়ে একটা ফোর্সকে পলিটিক্সে অ্যালাউ করবেন কিনা, এইটাও একটা এথিক্যাল কোশ্চেন আমাদের জাতির কাছে, এটা করতে হবে আমাদেরকে। শামীম ভাই আরেকটা পয়েন্ট রেজ করছে, তো একরকম আমরা চলে আসছি মানে গণহত্যার দায় যাদের উপর তাদেরকে ব্যক্তিদের বিচারের পর আপনিও যেটি বলছিলেন, তারপর তারা রাজনীতি করছে, বরং তাদের রাজনীতি যখন নিষিদ্ধ হয়েছে তখনই একটা সর্বাগ্রে একটা সমালোচনা তৈরি হয়েছে। আমার মনে হয় যে তখন যে প্রসেস ফলো করলে ভালো হইতো, যেটা হয়তো এর আগে আপনার সাথে আলোচনা করেছি যে এই বিষয়টা এমন, যেটা আমি বারবার বলছি, আমি যেটা ফিল করি যে আমি অনেক জিনিসকে সঠিক মনে করি, কিন্তু এটা নিয়ে যদি আমি ঐক্যমতে পৌঁছতে না পারি আমি ওই সঠিক কাজটাও করব না। এই জন্য হচ্ছে জাতির প্রশ্নে যেটা শামীম ভাই ট্যাগ করছেন যে স্টেট ক্রাফট গভর্নেন্স, এগুলো খুব ক্রিটিক্যাল জায়গা, জটিল জায়গা, যে অনেক সময় সবচেয়ে রাইট জিনিসটাও করা যায় না কারণ এখানে কনসেনসাস তৈরি করা যায়নি। যেমন সংস্কারের আলাপটা অনেক জটিল মনে হচ্ছে কারণ অনেক রাইট জিনিস কিন্তু মানুষ একমত হচ্ছে না। এই জন্য গভর্নেন্সের একটা জায়গাতে আওয়ামী লীগ কোশ্চেনটাকে আমাদের অত্যন্ত স্পর্শকাতরতার সাথে হ্যান্ডেল করতে হবে, কারণ তারা গণহত্যার দায়ী একটা সংগঠন, 16 বছরের হেন কোনো অপরাধ নাই তারা করে নাই। অ্যাট দ্য সেম টাইম ফিউচার ইলেকশনটা যেন ক্রেডিবল, ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য হয়। প্রশ্ন আসছে, শামীম ভাই বলছেন যে ক্রেডিবল অপোজিশনের প্রশ্ন, ধরেন যে দলটা এরপরে ক্ষমতায় আসবে সে হয়তো মোস্ট লাইকলি আওয়ামী লীগের ভোট পুল করলে সে 250 সিট নিয়ে ক্ষমতায় চলে আসবে, ল্যান্ডস্লাইড। তাহলে দেশের যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যে একটা ক্রেডিবল অপোজিশন থাকা দরকার সেটাও থাকবে না। এমনও হতে পারে 270, 80, 90 সিট পেয়ে গেছে,
সেক্ষেত্রে সমাধান কি? সেক্ষেত্রে সমাধান তো খুব সহজ দেখতে পাচ্ছি আমরা, যে বিএনপির বাইরেও তো বাংলাদেশে ক্রিয়াশীল আরো অনেক রাজনৈতিক দল আছে। এই রাজনৈতিক দলগুলোকেই গণতন্ত্রের প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্রেডিবল অপোজিশন আকারে হাজির হইতে হবে। তো সেই জন্য দেখবেন যে একটা কথা চাউর আছে যে পরবর্তীতে সকল রাজনৈতিক দল নিয়ে একটা জাতীয় ঐক্যমতের সরকার হবে, যেটা ইন প্রিন্সিপাল আমি মনে করি যে এটা গণতন্ত্রের জন্য হুমকি শুরু। এটা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির যে মডেল আমরা ফলো করছি, যে একটা ক্রেডিবল অপোজিশন দরকার, যে সবাই মিলে নির্বাচন করে যে ফেললে যেটা হবে যে রাষ্ট্রের সমালোচনা করা, ক্রিটিক করা, ভুল ত্রুটি ধরায় দেওয়ার কোনো পলিটিক্যাল পার্টি থাকবে না। তো সেক্ষেত্রে কাম্য হচ্ছে যে ৭১ এবং গণ অভ্যুত্থানকে ধারণ করে বাংলাদেশে নতুন সরকারি দল এবং বিরোধী দলের উত্থান একটা গণতান্ত্রিক রাজনীতির জন্য ভারসাম্য তৈরি করবে। এই ভারসাম্যটা খুবই দরকার, কিন্তু এই ভারসাম্যটা আওয়ামী লীগকে ছাড়া হবে না এমন মতের ব্যাপারেও আমার দ্বিমত আছে, সেটা সময় বলে দেবে। ব্যারিস্টার ফুয়াদ, আপনি খুব যৌক্তিকভাবে একটা কথা বলছেন যে কনসেনসাস, বারবার বলছেন যে খুব সঠিক যেটিকে মনে করা হচ্ছে সেটিও সঠিক হবে না বা করা যাবে না যদি কনসেনসাস না হয়। এখন তো আসলে মানে বিভিন্ন বিষয়ে কনসেনসাসের সেই ঐক্যমতের অভাবটা দেখা যাচ্ছে। এমনকি এখন অভিযোগও চলে আসছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী, তিনি তার একটি বক্তব্য একদম সম্প্রতি তিনি বলছেন যে বর্তমান সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান জামায়াতিকরণ করে ফেলেছে। ১/১১ সরকারকে বলা হতো সেনা সমর্থিত সরকার, বর্তমান সরকারকে বলা হয় বিশেষ দল সমর্থিত সরকার। মানে সব দলের, আমরা তো জানি ওই যে যেটি শুরুতেই আলোচনা হচ্ছিল ম্যান্ডেটের ভিত্তিতে, কোন ম্যান্ডেটে এই সরকারটা এসেছে, ঐক্যমতের ভিত্তিতে, তাহলে কি সমর্থন আস্তে আস্তে সরে যাচ্ছে এই সরকারের কাছ থেকে? বড় রাজনৈতিক দল বিএনপি, তারা কি মানে শুধুমাত্র কেন বলা হচ্ছে একটি বিশেষ দল সমর্থিত সরকার, বাকি দল কোথায় গেল, বা তারা যারা বলছে তারা কোথায় গেল? মনে হয় যে আসলে ওই যে বিএনপি জামাতকে নিয়ে কি বলছে, জামাত বিএনপি কে নিয়ে কি বলছে, আমার কাছে মনে হচ্ছে দিজ আর ডোমেস্টিক পলিটিক্স, এবং ডোমেস্টিক পলিটিক্সে আপনার দিজ আর পারফেক্টলি ফাইন। মানে আপনি তো দিন শেষে ভোট পুল করতে চাচ্ছেন, আপনি ক্রাউড পুল করতে চাচ্ছেন। একটা হচ্ছে যে আপনার নিজস্ব কনস্টিটিউয়েন্সি আছে, আবার আপনি অন্যান্য দল থেকেও যেন আপনি অ্যালায়েন্স করবার একটা আকাঙ্ক্ষা আছে। আপনি দেখতে পাচ্ছেন এই দল ওই দলের অফিসে যাচ্ছে, সেই দল সেই দলের অফিসে যাচ্ছে, লিখিত ঘোষণাপত্র তৈরি করছে, আবার জয়েন্ট প্রেস কনফারেন্স করছে। সো এইটা আমার মনে হয় যে একটা ডেমোক্রেটিক পলিটিক্সে একটা অ্যালায়েন্সের রাজনীতির কালচার যেহেতু বাংলাদেশে আছে, এটা চলছে। এটাতে আমি খুব মানে বড় বড় মোটা দাগে কোনো সমস্যা দেখি না। দিজ আর মানে পারফেক্টলি ওয়েল পলিটিক্যাল কালচার, এটা থাকতেই পারে আর কি। মোটা দাগে দেখেন সরকার ভেরি পপুলার। আপনি যদি বাস্তবতা দেখেন সরকারের কাছে যে পরিমাণ দাবি দেওয়া এবং স্যাবোটাজ হচ্ছে, 150-র উপরে সরকার দাবি দেওয়া গত 6 মাসে হ্যান্ডেল করেছে। মোটা দাগে বড় সমস্যা হয়নি, 2-4টা গ্যাঞ্জাম হয়েছে, 2-4টা পুলিশের ব্রুটালিটি আসছে, ভায়োলেন্স হয়েছে, আপনার ওয়াটার ক্যানন চার্জ করেছে, লাঠি চার্জ করেছে, 2-4টা ঘটনা ঘটেছে, যেটাকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন অসমর্থনের জায়গা থেকে দেখি না, সেটা আমি দেখি গভর্নেন্সের ক্রাইসিসের জায়গা থেকে, যে ব্যুরোক্রেসি এই সিচুয়েশন গুলোকে হ্যান্ডেল করতে পারছে না। যে আপনি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা জাতীয়করণের দাবি করছে, 10 দিন পর্যন্ত প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করছে, তাকে শাহবাগে মাইট দেওয়ার পরে আহত করে হাসপাতালে পাঠানোর 24 ঘন্টা পরে কেন তার দাবিটা মানতে হবে? আপনি প্রথম দিন মেনে নিলেন না কেন? তাহলে মানলেন যখন, আপনি বলছেন যে প্রত্যেকটা দাবি যৌক্তিক, এই আমলারা কি বাংলা পড়ালেখা আগে করে নাই? যে এই 6টা দাবি কি আপনি 10 দিন আগে পড়তে পারতেন না? তিতুমির কলেজ থেকে শুরু করে 7টা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে থাকতে চায় না, বহু বছর থেকে থাকতে চায় না। তো তাদের সাথে আপনি পরামর্শ না করে কেন আপনি পরীক্ষার ডেট দিয়ে দিলেন? আপনি এটা করলেন মানে এত মারামারি ভায়োলেন্সের পরে কেন করলেন? আপনি এটা 3 সপ্তাহ আগে কেন করলেন না? তাহলে আমি এই সংকটগুলোকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের ফেইলিউর জনপ্রিয়তার স্কেলে দেখি না, আমি দেখি হচ্ছে বাংলাদেশের গভর্নেন্সের প্রবলেম দেখে, যে রাষ্ট্র একটা ক্রাইসিসকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে বসতে হয়, কথা বলতে হয়, আলাপ করতে হয়, এই কাজগুলোতে তারা অভ্যস্ত না। যেমন দেখবেন ডিফারেন্ট পে স্কেলের বৈষম্যের আন্দোলন চলছে, যে 10ম থেকে 11 থেকে 20 যে পে স্কেল আছে সরকারের, তারা খুব অমানবিক পে স্কেলের বেতন পায়। ধরেন তারা এই সব মিলায় বেতন পায় 15,000 টাকা। একজন সচিবের কথা ধরেন, তিনি তার সকল সুযোগ সুবিধা মিলে বেতন পান হচ্ছে 2,16,000 টাকার মতো একজন সচিব। সেখানে 20তম গ্রেডের একজন পিয়ন, সুইপার, যে মানে একদম ভেরি নমিনাল কর্মচারী আছে, সব মিলিয়ে সে বেতন পায় 15,000 টাকা। ওই সচিব শুধুমাত্র তার কুকের জন্য 16,000 টাকা পান।
তার বাসায় রান্না করে দেওয়ার জন্য 16,000 টাকা পায় হচ্ছে ওই কুক। তার সিকিউরিটি গার্ড একটা অ্যালাউয়েন্স আছে একজন সচিবের, ওটার জন্য সে 16,000 টাকা পায়। তাহলে আপনি চিন্তা করে দেখেন, তাহলে আমার উপর থেকে নিচের বৈষম্যের জায়গাটা কোথায়? তাহলে আমরাই কিন্তু মহার্ঘ ভাতার ব্যাপারে কথা বলেছি যে আপনি ভ্যাট বাড়াচ্ছেন, আপনার টাকা নাই, আবার মহার্ঘ ভাতা দিচ্ছেন। কিন্তু এই যে নিজের দিকের কর্মচারীদের যে কষ্টের কথাটা, এই যে আলাপটা কিন্তু আসছে না। তো এই যে গভর্নেন্সের প্রবলেম, এইটাকে আমি মোটা দাগে দেখছি। কিন্তু মোটা দাগে আমার কাছে মনে হচ্ছে সরকার এখনো ভেরি পপুলার, এক্সপেকটেশনের জায়গা আছে, চ্যালেঞ্জ আছে, সকল দল এই সরকারকে ওন করছে, মোটা দাগে তাকে কেউ চ্যালেঞ্জ করছে না। আচ্ছা, এগুলোকে আপনি চ্যালেঞ্জ মনে করছেন না, যেটি বিএনপির পক্ষ থেকে বারবার আসছে, এই বিষয়গুলোকে চ্যালেঞ্জ মনে করছেন না। আর একটু আপনার কাছে এই বিষয়ে আসবো, কিন্তু ব্যারিস্টার শামীম পাটোয়ারী, আপনার কাছ থেকে একটু এই যে এত দাবি দেওয়া কেন, এই ব্যাখ্যাটা একটু ছোট্ট করে শুনি, তারপর আপনার কাছে অন্য প্রশ্নে যাবো। যে এত দাবি দেওয়া, ব্যারিস্টার ফুয়াদও বলছিলেন যে সরকার এটা করতে পারতো, মানে আগেই সিদ্ধান্ত নিতে পারতো। রেলের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রেও যেটি দেখলাম, আলটিমেটাম দেওয়ার পরেও কোনো ব্যবস্থা নাই, তারপরে গিয়ে একটা আলোচনা বা প্রস্তাব সেখানে, এবং সবখানে যাচ্ছেন ছাত্র নেতারা। সেখানে একটা 7 কলেজের ক্ষেত্রেও আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহ রাতের বেলা তিনি 2 হাত প্রসারিত করে তিনি সমাধানে গেছেন। রেলের ইস্যুতেও হাসনাত আব্দুল্লাহ যে বৈঠকে বসেন, আসলে এটাকেও কিভাবে দেখছেন? আর কেন এত দাবি দেওয়া এই সরকারের কাছে? একটা দিন মনে হয় যায় না যেদিন কোনো দাবি দেওয়া নাই, মানে একই দিনে অনেকগুলো দাবি দেওয়া একসাথে চলতে থাকে, আন্দোলন চলতে থাকে, এই অবস্থা কেন? প্রথম কথা হচ্ছে যে সরকার ব্যুরোক্রেসি এবং পুলিশকে মোটিভেট করতে পারেনি। এখানে 16 বছরের স্ট্রাকচার বা 16 বছর ধরে কাঠামো ছিল, এই কথাগুলো কিন্তু ঠিক না। কারণ হচ্ছে ব্যুরোক্রেসি বা পুলিশ যখনই যে সরকার আসবে তাকে সহযোগিতা করবে, ঐতিহাসিক ভাবেই করে আসছে। সেখানে একটা কঠিন সংস্কারবাদ চলে আসছিল, এদেরকে রিপ্লেস করা হবে, এদেরকে রিপ্লেস করে নতুন নেওয়া হবে, 2 লক্ষ নতুন পুলিশ নেওয়া হবে, অমুক আমলা নেওয়া হবে। সো ন্যাচারালি একটা ভীত সন্ত্রস্ত গ্রুপ তৈরি হয়ে গেছে প্রশাসনে, পুলিশে, রাজনীতির মধ্যে। এই ভীত সন্ত্রস্ত গ্রুপের সংখ্যাটা বিশাল। যারা মোটিভেট হয়ে দেশ গঠন করতে পারত, তারা ভীত সন্ত্রস্ত হয়ে একতাবদ্ধ হয়ে দূর থেকে পর্যবেক্ষণ করছে। এবং আরেকটি প্রবলেম হচ্ছে যে তারা আগ বাড়িয়ে সরকারকে সহযোগিতা করছে না। তার পিছনে কারণটা কি? কারণ এই সরকারকে সহযোগিতা আগ বাড়িয়ে করে অথবা এই সরকারকে উপকার করে সে মনে করছে তার কোনো উপকার বা সম্মান বা স্বীকৃতি হবে না। তবে এই সরকারটি একটি ক্ষুদ্র লেন্স দিয়ে তার কাঠামো তৈরি করছে। এবং আরেকটি জিনিস হচ্ছে, সেটি হচ্ছে সকলেই ধরে নিয়েছে এই সরকার দীর্ঘস্থায়ী না। যখন একটি সরকার দীর্ঘস্থায়ী না এমন মেসেজ চলে যায়, তখন প্রশাসন খুব সতর্কভাবে কাজ করে। কারণ সে যদি ভুল করে, পট পরিবর্তন করে, সেটার জন্য সে দায়ী হবে। সরকারের 4th ইয়ার 5th ইয়ারে গিয়ে ব্যুরোক্রেসি বেইমানি করে বা বিট্রে করে, 1st ইয়ারে করে না। তো এই সরকার এখন একটা ইলেক্টেড গভর্নমেন্টের 4th 5th ইয়ারের মতোই আছে। তো ন্যাচারালি আমরা দেখতে পাচ্ছি যে তারা অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে না। আরেকটা হচ্ছে, পলিটিক্যাল ব্যক্তি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার তো প্রচুর ট্রাভেল করতো। আমাদের উপদেষ্টারা কিন্তু ট্রাভেল করে না, খুব কম ট্রাভেল করে, ভিজিবল না। সো দেশব্যাপী দেশটা চালাতে তার যে শক্তি লাগবে, নিয়ন্ত্রণ লাগবে, সেটা সে অর্জন করতে পারছে না। যেমন জিয়াউর রহমান ভালো বাংলা বলতে পারতো না, তো তার শিক্ষক মশিউর রহমান জাদু মিয়া তাকে বলল আপনি হাঁটেন, তো উনি শুধু হাঁটতেন। বাংলাদেশের এই কোনা ওই কোনা হেঁটে 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 উনি মানুষের সাথে একটা সংযোগ স্থাপন করতে পেরেছিলেন। এখন ভোটের ব্যাপারে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, এবি পার্টি বা অন্য সকল পার্টি, বামপন্থী দল, এই স্ট্রাকচারে যদি মনে করেন এখানে আওয়ামী লীগ এবং তার অ্যালাইড শক্তি ভোটে নাই, সে ভোটগুলো অবশ্যম্ভাবী একটি বাস্কেটে যাবে। সে বাস্কেটটি জামাত বাস্কেট হবে না, সে বাস্কেটটি এবি পার্টি হবে না, সে বাস্কেটটি বিএনপি হতে পারে, জাতীয় পার্টিও হতে পারে। আর যদি আওয়ামী লীগ ভোট করে, তাহলে কিন্তু আওয়ামী লীগের ভোটটি আওয়ামী লীগের বাস্কেটে যাবে। তখন দেশে কোন একটি দল মাঝখান থেকে করে জাতীয় পার্টিও কি নির্বাচন করতে পারবে? মানে যেই আলোচনায় আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না বলা হচ্ছে, সেই একই আলোচনা জাতীয় পার্টির বিষয়টাও উঠেছে, যদিও এটির বিষয়ে কোনো ব্যাপারই একদম সমাধানে আসা যায়নি। আমার ব্যক্তিগত অভিমত যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে কোনো ইলেকশন হবে না, যতটুকু আইনগত কাঠামোটা বুঝি। তবে যদি প্রচন্ড ভায়োলেন্স হয়, লেভেল প্লেইং ফিল্ড না থাকে, তখন জাতীয় পার্টি কি করবে সেটা তখনকার সময় দেখা যাবে। ভোটকে যদি আপনার বহুদলীয় ভোট হয়, তাহলে আন্দোলনকারী যারা, তারা তাদের ভোটটা কিন্তু তাদের বাস্কেটে পাবে, কিন্তু বাকি ভোটগুলো ভাগ হবে। তখন দেশে বরঞ্চ একটা পলিটিক্যাল ডাইমেনশন হতে পারে। আমি খুব খোলামেলা বলি, এই দেশটাকে যদি আপনি ভবিষ্যৎ স্বৈরতন্ত্রের হাত থেকে
অবশ্যম্ভাবী নিয়ন্ত্রণ করতে চান, তাহলে হ্যাঙ্গিং গভর্নমেন্ট করতে হবে। কোনো দল 150টি পাবে না, আরেকটি দল বা দুটি দলের সহযোগিতায় 160-70 নিয়ে সংসদে যাবে। যখনই সেই দলটি স্বৈরাচার হবে, তার অ্যালাইনটা সরে আসবে, সরকার পতন হবে, সরকার ভয়ে থাকবে। সরকার যদি ভয়ে না থাকে, তাহলে থার্ড ইয়ারে গিয়ে সরকার স্বৈরাচার হয়ে যায়, আগের সকল সরকার হয়েছে। এছাড়া কি করে একটি বড় বৃহত্তর বিরোধী দল করা যায়? ধরে নিলাম বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে বাকি দলগুলোর তো উচিত ছিল, যারা এই আন্দোলনে সফল হয়েছে, ফ্রন্ট ফেজ, বাকি সব দলগুলোকে এক পতাকায় নিয়ে আসা। সেটা আওয়ামী লীগও হতে পারে। যদি এক পতাকায় না আনেন, তাহলে বিশাল সরকারি দল হবে। যে প্রবলেমটা আমরা পার্লামেন্টে ফেস করেছি, আমরা গুটি কয়েক লোক কথা বলতাম, সবাই আমাদের বিরুদ্ধে, হইচই হাঙ্গামা, কমিটি টমিটি সব সরকারি দল, কমিটির সব সভাপতি সরকারি দল। সংসদ অকার্যকর হয় কখন? যখন সরকারি দল 250+ সিটে চলে যায়, 220+ সিটে চলে যায়, তখন আর সংসদ থাকে না, কারণ সমস্ত কমিটি সবকিছু তাদের নিয়ন্ত্রণে চলে যায়। সেখান থেকে ভবিষ্যৎ ইলেকশনে সীমাবদ্ধ সরকার করতে গেলে সীমাবদ্ধ মেম্বার অফ পার্লামেন্টের সরকার করতে হবে। সেটা কিভাবে করা যায়? সেই পলিটিক্যাল স্টেটসম্যানশিপটা কাউকে না কাউকে নিতে হবে। এটা আওয়ামী লীগ কোনো ইস্যু না, এখানে জাতীয় পার্টি বিএনপি কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ, ইস্যু হচ্ছে এই বিশাল আন্দোলন, এই বিশাল স্যাক্রিফাইসটাকে আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত করবেন। এখন তো চলছে অ্যাডহক সিস্টেম, অ্যাডহক সিস্টেমের সমালোচনা করা যায়, কিন্তু আসলে অ্যাডহক সিস্টেম কোনো সিস্টেম না। পার্মানেন্সি যখন আসবে, সেই পার্মানেন্সিটাও কি রেপ্লিকা হবে, নাকি আমরা একটু বেটার দেখবো? জামাত তো 2001 থেকে 2006 বিএনপিকে নিবৃত করতে পারেনি। 21শে আগস্টের গ্রেনেড হত্যা, বাংলাদেশের 53 জেলায় বোম ফুটেছে, সেখানে কি জামাত দায়িত্বশীল সরকারি দলের ভূমিকা পালন করেছে? হ্যাঁ, একটা কথা বলতে হবে, জামাতের অধীনস্থ মন্ত্রণালয়গুলোতে জামাতের মন্ত্রীরা আর্থিকভাবে কোনো অসঙ্গতি করেনি, সৎ ছিলেন। এটা আমরা যতটুকু পারসেপশনে বুঝি। কিন্তু দেশে তো 21শে আগস্ট হয়েছে, মানুষকে বোম দিয়ে মারা হয়েছে, দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, এবং প্রত্যেকটা পলিটিক্যাল ইস্যুতে সেই সময় দুঃখজনক জামাত কিন্তু ট্রেডিশনাল পলিটিক্যাল বক্তব্যই দিয়েছে। ভ্যানিটি ব্যাগে করে বোম আনা হয়েছে, সবকিছু ইন্ডিয়ার উপর চাপিয়ে দিয়েছে, সবকিছু আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়েছে। তো ওই যে বললাম, কাঠামোটা যখন আপনি স্বৈরতন্ত্র থাকবে, সকলেই সেখানে স্বৈরতন্ত্র হয়ে যাবে। আর আওয়ামী লীগ যেহেতু 15 বছর বা 16 বছর ছিল, টানা 16 বছর কিউমুলেটিভ স্বৈরতন্ত্রের মধ্যে পড়ে আজকে এই অবস্থা হয়েছে। সামনে যে সরকার হবে, যে দল, তারা যদি আবার সেকেন্ড টাইম ক্ষমতায় আসে, তারাও স্বৈরাচার হবে। একটা গ্র্যান্ড অ্যালায়েন্স করতে হবে। ঠিক আছে, সরকার ওই দলটি করতে পারে, বাকি সব দল মিলে সংসদে 140, 150, 130 আসন নিতে হবে, তাহলে দেশটি আবার এলোমেলো হয়ে যাবে। ব্যারিস্টার পাটোয়ারি, ধন্যবাদ আপনাকে। এইখান থেকে আসলে ব্যারিস্টার ফুয়াদের কাছে ওই প্রশ্নগুলো আসে যে সেই রকম কিছু ভাবনার মানে কিভাবে সম্ভব। যেই প্রশ্নটি আমি ব্যারিস্টার শামীম পাটোয়ারিকেও করছিলাম, যে নির্বাচনে আওয়ামী লীগের বিষয়ে যেরকম একটা সিদ্ধান্ত বা একটা অভিমত তৈরি হচ্ছে, সেটি জাতীয় পার্টির ক্ষেত্রেও এরকম অভিযোগ ছিল, বা 14 দল, সেই বিষয়েও আসলে কোনো বিষয় আছে কিন্তু ছোট্ট করে একটু শুনে মন্তব্য পড়বো। আপনার কাছে আমার আরো প্রশ্ন আছে ব্যারিস্টার ফুয়াদ। না, একটা বিষয় হচ্ছে যে ওইটা তো আমি রেফার করে দিয়েছি অলরেডি, যে মানে এখানে আমার মতের থেকেও হচ্ছে যে আপনার কনসেনসাস বেসড ওপিনিয়নটা বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এটা একটা হিস্টোরিক্যাল ক্রিটিক্যাল জাংচারে আমরা আছি। আমরা এই জায়গাতে যদি ভুল করি, আমরা সবাই কালেকটিভলি সাফার করব। গণ অভ্যুত্থানের পক্ষে যারা ছিল আর গণ অভ্যুত্থানের বিপক্ষে থেকে যারা গণহত্যা চালিয়েছেন, সবাই কালেকটিভলি সাফার করব। ব্যুরোক্রেসির ব্যাপারে যেটা শামীম ভাই বলছিলেন, যে সরকার ইন কনফিডেন্স তাদেরকে আনতে পারে নাই, এইটা থেকে আমার কাছে মনে হচ্ছে আসলে আনা সম্ভব কিনা এই জায়গাটা। আমি ভিতরের যতটুকু খোঁজ খবর দেখতে পাচ্ছি, যেমন ধরেন পুলিশ ফোর্স 2.5 লাখ, এর ভিতর 1,60,000 হচ্ছে ছাত্রলীগ গোপালগঞ্জের রিক্রুট। মানে মানে সে যে দরগায় বড় হইছে, যেই পীরের তারা মুরিদ, এই পীর ছাড়া তো সে আসলে আর কোনো পীরকে মানে আশেপাশে পীর মনে করে নাই। এখানে তো যদি নাগরিক হইতো দেশের মানুষ ওই সেন্সে, এই পুলিশ প্রশাসন তো প্রফেশনাল কনস্টেবল, প্রফেশনাল এসআই হিসেবে ট্রেন্ড হয় নাই গত 16 বছর। এই জন্য সমস্যা যেটা হয়েছে, যে আমার টোটাল ব্যুরোক্রেসির 80% কোনো না কোনো ফর্মে গত 16 বছর আওয়ামী লীগের বেনিফিশিয়ারি দালালি করেছে।
তো এখন আর একটা প্রশ্ন একটু যোগ করি যে এখন কি পীর বদলাচ্ছে কিনা, কারণ উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা নাহিদ ইসলাম তারা বলছেন প্রশাসনের উঁচু থেকে নিচু পর্যায় পর্যন্ত, পুলিশের আইজি নিয়োগ থেকে শুরু করে নির্বাচন কমিশন নানান জায়গায় বিএনপি এখন চাপ দিচ্ছে, বিএনপি চাপ দিয়ে তাদের লোক ঢোকানোর জন্য চাপ দিচ্ছে বা এই নিয়োগগুলোর পেছনে চাপ দিচ্ছে। তাহলে কি আসলে শুধুমাত্র পীর বদলাচ্ছে কিনা? আবার বিএনপি এদিকে অভিযোগ করছে জামাত সরকার চালাচ্ছে, জামাত তাদের লোক কৌশলে ঢুকিয়ে দিচ্ছে, সব জায়গায় জামাত ঢুকে যাচ্ছে। এই জন্য আগে যেটা আওয়ামী লীগের দ্বারা ছিল, পীর ছিল আওয়ামী লীগ, এখন পীর বদলাচ্ছে কিনা? বাংলাদেশে এটা তো একটা ভেরি আনফরচুনেট রিয়ালিটি আর কি, যে দিন শেষে আপনার এখানে যে একটা ইন্ডিপেন্ডেন্ট ব্যুরোক্রেসি থাকার কথা ছিল, যেটা ব্রিটিশ মডেলের ব্যুরোক্রেসি, এটা নাই। বাংলাদেশে এটা হয়েছে যে আমরা ইনহেরিট করেছি ওয়েস্টমিনিস্টার হোয়াইট হল মডেলের ব্যুরোক্রেসি, কিন্তু আমরা রান করি এটা আসলে হোয়াইট হাউস মডেলের ব্যুরোক্রেসি, যে আমরা এটা সবাইকে আমাদের দলীয় করে ফেলি। হোয়াইট হাউসে দেখছেন না, ট্রাম্প টোটাল 3-3.5 নতুন ব্যুরোক্রেট নিয়ে চলে গেছে, কয়েকশো ডিপ্লোম্যাটকে একদম 24 ঘন্টার নোটিসে বাইর করে দিচ্ছে। তো এখন দিন শেষে এইটাই আমার গভর্নেন্সের একটা বড় সংকটের জায়গা, যে এবং এটা থেকে আমরা যে কিভাবে হুটহাট করে উঠে আসব এটারও কোনো কুইক আনসার আমার কাছে নাই, বাট এই তর্কটা উঠতে হবে, চলতে হবে। বিএনপি যেহেতু দলের সাইজ বড়, বিএনপি যেহেতু ইনোভেটিভলি মোটামুটি ক্ষমতায় আসছে, এটা ধরেন 90% একটা রিয়ালিটি বাংলাদেশের কনটেক্সটে। তো ওই যে শামীম ভাই বলেছে যে ব্যুরোক্রেসির একটা আওয়ামী জাতীয়তাবাদী বঞ্চিত লীগে পরিণত হয়েছে। অরিজিনালি হইলো আসলে আওয়ামী লীগের লোক, কিন্তু সে এখন জাতীয়তাবাদী ক্যাটাগরিতে আইসা নিজেকে বঞ্চিত দাবি করতেছে। দিন শেষে এটা সবাই আসলে তারা সেলফ ইন্টারেস্টে কাজ করছে। এবং আমরা যেটা খোঁজ খবর পাইলাম যে নিঃসন্দেহে আওয়ামী লীগের আমলে বিএনপি জামাতের ব্যুরোক্রেটরা, ওই ঘরানার মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন লোকের সংখ্যা খুব কম, লার্জলি কিন্তু ইনকম্পিটেন্সের কারণে হয়েছে। তাহলে কোন বঞ্চিত হওয়াটা পলিটিক্যাল আর কোন বঞ্চিত হওয়াটা ইনকম্পিটেন্স, অথবা ধরেন আপনি ক্রাইম করছেন, কারাপশন করেছেন, আপনি ওএসডি ছিলেন, আপনি ভালো ব্যাড এসিআর পাইছেন, এইটার কোনো জাজমেন্ট হচ্ছে না। এই জন্য যেটা হচ্ছে, ব্যুরোক্রেসির ভিতরে একটা ক্যাওয়াস চলতেছে। তো এই ক্যাওয়াসটা আপনার যেহেতু কন্টিনিউয়াসলি তাকে নষ্ট করা হয়েছে, এটার কোনো কুইক সলিউশনও নাই। তারা কিন্তু চেষ্টা করছে যে আমরা কি রিটায়ারমেন্ট থেকে আনবো, আমরা কি আওয়ামী লীগের আমলের কিছু ভালো সচিবকে রাখবো, আমরা কি চুক্তিভিত্তিক নিয়োগ দিব, আমরা কি যারা বঞ্চিত ছিল তাদেরকে পটাপট 3-4টা প্রমোশন দিয়ে এনে পদে দিব। এই প্রত্যেকটা মডেল কিন্তু সরকার এখন ট্রাই করছে, কিন্তু ট্রাই করেও সে এখনো যে লেভেলের নিয়ন্ত্রণ তার দরকার, এইটা তার এখনো প্রতিষ্ঠিত হয় নাই। এই জন্য আমি দেখতে পাচ্ছি যে এটার দায় আসলে দিন শেষে আমি আওয়ামী লীগকে দেবো, কারণ এই পুরো ব্যুরোক্রেসি আমার রাষ্ট্র কাঠামোটাকে ধ্বংস করে দিয়ে গেছে সে, এবং এটার জন্য আমাদের লম্বা সময় সাফার করতে হবে। একটা পলিটিক্যাল গভর্নমেন্টও যদি আপনার আগামী বছরের শুরুতে জানুয়ারি ফেব্রুয়ারিতে আসে, এর সমাধান হবে না। কারণ আপনি হাজার হাজার লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী সাডেনলি তো আপনি আওয়ামী লীগ বলে বাড়ি পাঠাই দিতে পারবেন না। এটার তো একটা প্রসেস আছে, এই প্রসেসটাকে কিভাবে ফলো করতে হবে, ডিনাসিফিকেশন যে প্রজেক্ট আছে সেই মডেলগুলোকে দেখা দরকার, কাজে রেখে কিভাবে আইডিয়া মিনিমাম সার্ভিসটা নেওয়া যায়, সেই জায়গাটাতে লম্বা সময় কাজের একটা জায়গা আছে। জি জি, কিন্তু তারপরে আবার ওই যে পীর বদলানোর যে জায়গাটা আছে, অন্য দল এসে রিপ্লেস করে ফেলছে, সেই বাস্তবতাটাও জিজ্ঞাসা করছেন। আমি আসলে কয়েকটা মন্তব্য পড়ে শোনাই, তারপর আরো 2-1টা প্রশ্ন করবার সুযোগ আমি নিতে চাইবো, সময় চলে যাচ্ছে। অলি হাওলাদার তিনি লিখছেন, জামাত গণহত্যাকারী, তাদের ব্যাপারে ফুয়াদ সাহেবের মতামত জানতে চাই। আসাদুর রহমান মন্তব্য করছেন, যত কিছু প্রচার করুন না কেন, বাংলার মানুষ ছাত্রছাত্রীদের ডাকে রাস্তায় নেমেছে, প্রয়োজন হলে আবার নামবে, কোনো রাজনৈতিক দলের কথায় নামবে না, হয়তো মিন করতে চেয়েছেন। মোফাসিরুল হক লিখছেন, কোনোদিন আওয়ামী লীগকে ভালো লাগেনি, তবে ওয়াদা দিলাম এবার পরিবারের 9টি ভোট নিয়ে নৌকার পক্ষে। এম এ রৌফ লিখছেন, আমার আসনের জাতীয় পার্টির এমপি সাহেব তার স্বেচ্ছাধীন তহবিল হতে তার বাড়ির আশেপাশের লোকদেরই প্রতিবার বিতরণ করেছিলেন, কেন, এটার কারণ জানতে চাই। মিজান এমডি লিখছেন, এটা 71-75 না, এটা 24, যাহা আমরা নিজেদের চোখে দেখেছি। শেখ শাহিন লিখছেন, কিছু দালালের বিচার করবে দেশের মানুষ, সময় হলে জবাব দেবে বাংলাদেশের মানুষ। মোহাম্মদ মাসুদ, জামাতের অবস্থান খুব ভালো, ঢাকা শহরে সব সিটে জামাতের অবস্থান খুব ভালো, একই কথা লিখছেন। এম এ রৌফ লিখছেন, জাতীয় পার্টির নেতার কাছে জানতে চাই, গত 16 বছরে মহিলা এমপি নামে বরাদ্দ হাজার হাজার কোটি টাকার প্রকল্পগুলো কাজ না করে বিক্রি করা হয়েছিল কেন?
মোহাম্মদ বদরুদ্দিন স্যার লিখছেন, নিরাপরাধী তওবা করবে কেন? ৭১-এর অপরাধীরা কি তাহলে কি করবে? এই হচ্ছে মোটা দাগে কিছু মন্তব্য। আরো মন্তব্যর মধ্যে থেকে কিছু মানে অল্প কিছু মন্তব্য আমি পড়ে শোনালাম। মন্তব্য নিয়ে কোনো মন্তব্য কি করবেন? অনেকগুলো মন্তব্য আছে, শামীম পাটোয়ারি বলবেন। প্রথম হচ্ছে, মহিলা এমপিরা কখনো কয়েক হাজার কোটি টাকা পাওয়ার প্রশ্নই আসে না। সকল এমপিরা মিলেও 5 বছরে 1,000 কোটি টাকা বা 2,000 কোটি টাকা পায় না। সো এটা ভুল মন্তব্য, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমার বাড়ির আশেপাশে বরাদ্দের কথা বলা হয়েছে। আমার বাড়ি থেকে অন্তত বহু দূরে গিয়ে নদী পার হয়ে 2টি ইউনিয়ন, হরিপুর এবং কাপাসিয়া ইউনিয়নে মসজিদ করেছি, স্কুলের জায়গা কিনেছি, হরিপুরের 3 তলা মসজিদের ভিত্তি দিয়েছি, সেখানে 12 থেকে 15 কোটি টাকার বস্তা এবং পাকা কাজ করেছি, এবং তার পাশে 1200 কোটি টাকার ব্রিজ করেছি আমার এলাকা থেকে 45 কিলোমিটার দূরে। তো ওই মন্তব্যটাও সঠিক না। আর বাকি মন্তব্যগুলো যদি বলবো, দেখুন, হতে পারে রাজনীতিতে আমাদের সকল ভুল হতে পারে, আমাদেরও ভুল হতে পারে। এলাকায় যখন আমরা ছিলাম, আমাদের এমপিদেরকে কখনোই এত বরাদ্দ দেওয়া হয় না যে তার এলাকার সকল মানুষকে সে সুখী করতে পারবে। এটি একটি এটা রুট পলিটিক্যাল কোশ্চেন। এমপিরা পিক অ্যান্ড চুজ করতে বাধ্য হয় কেন? তার বরাদ্দ কম। আবার বরাদ্দ কম কেন? এমপিদের স্বেচ্ছাধীন বরাদ্দ বেশি দিতে ভয় পায়, দুর্নীতি করবে। এটাও একটা চেকস অ্যান্ড ব্যালেন্স আনতে হবে, যে এমপিরা প্রচুর বরাদ্দ পাবে, আবার সৎভাবে সেই বরাদ্দটা খরচ করতে বাধ্য হবে। এই জায়গাটায় কিন্তু রাষ্ট্র খুব দুর্বল। আমি অনেক জায়গায় বলেছি, এখনো বলছি, প্রতি বছর যে বাজেট হয়, সেই বাজেটের 1%ও এমপিরা সরাসরি খরচ করতে পারে না, 1%ও না। তাহলে বাকি 99% কিন্তু ব্যুরোক্রেসি করে। আরেকটি মন্তব্য করে শেষ করে দিচ্ছি, হ্যাঁ, ব্যুরোক্রেসির মধ্যে আওয়ামী লীগের ইমপ্লান্ট আছে, অস্বীকার করা যাবে না। ব্যুরোক্রেসির মধ্যে তীব্রভাবে আওয়ামী লীগের বীজ ঢুকানো আছে। তার মানে এই না যে তারা শপথবদ্ধ আওয়ামী লীগ বাকি সারা জীবনের জন্য। তারা চাকরি করেছে, চাকরিই করবে। এই ব্যুরোক্রেসি অনেকে বিএনপির আমলে ছিল, এই ব্যুরোক্রেসি অনেকে সামনে বিএনপির আমলে আসলে সেখানেও থাকবে। তো তাদেরকে মোটিভেট করা ছাড়া তো আর কোনো বিকল্প নাই। যেটার বিকল্প নাই সেটাই চেষ্টা করতে হবে। তাদেরকে অপমান করে, অপদস্থ করে, ভয় দেখিয়ে, কর্নার করে রাষ্ট্রের তো কোনো লাভ হচ্ছে না, ক্ষতি ছাড়া। রাষ্ট্রের কোনটায় উপকার হবে সেটাই করতে হবে। সেটা যদি না করা হয়, তাহলে তো বিপ্লব, অতি বিপ্লব হতেই থাকবে, সংঘাত হতেই থাকবে। জি, মানে আপনি প্রশাসনের মোটিভেশনের কথা বলছেন, মোটিভেশন বা উদ্যমের জায়গায় আমি আরেকটু কথা বলবো। স্বরাষ্ট্রমন্ত্রীর, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিয়ে কথা বলবো, কিন্তু ব্যারিস্টার ফুয়াদ, আপনারও মন্তব্য সম্পর্কে আপনার মন্তব্য। না, এটা তো খুব মানে ভালো মন্তব্য এসছে এবং ডাইভার্স মন্তব্য এসছে। সমাজের মোটামুটি সকল শ্রেণীর মন্তব্য রিফ্লেক্টেড হয়েছে এখানে, আপনি যে কথা পড়ে শুনিয়েছেন। মানে আমার বিষয় হচ্ছে যে আমি যেটা বারবার দেখার চেষ্টা করছি, যে রাষ্ট্রটাকে যদি আপনি নেক্সট ফেজে নিতে চান, এটা একটা হিস্টোরিক অপরচুনিটি আসছে, বাট এটাকে খুব মানে ডাম্পি রাইড থেকে, মানে যখন বিমানে উঠি, আপনার যখন একটু ওয়েদারটা খারাপ থাকে, তখন কিন্তু এটা নড়ে। তখন পাইলটের প্রায়োরিটি থাকতে হবে যে আপনি সেফ ল্যান্ডিংটা কিভাবে করবেন। তো অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় অ্যাচিভমেন্টের জায়গা হচ্ছে সেই বাম্পি রাইড থেকে একটা সেফ ল্যান্ডিং করেছে দেশে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা বারবার বলেছে, দেশে গণহত্যা হবে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, দেশে কোনো গণহত্যা হয় নাই, দেশে কোনো গৃহযুদ্ধ লাগে নাই। অতএব সেই জায়গাগুলোতে আমাদেরকে একটা ক্রেডিট আমরা কালেকটিভলি সবাই নিতে পারি, এবং সকল রাজনৈতিক দলের এখানে কন্ট্রিবিউশন আছে। সেখানে বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, ওলামায়ে কেরাম বলেন, সকল রাজনৈতিক নেতা কর্মীরা কিন্তু তাদের জায়গা থেকে হিস্টোরিক রোল প্লে করেছে। সরকার ছিল না, দেশে কোনো বড় চুরি ডাকাতি, শপিং মল, জুয়েলারি, গোল্ডের দোকান, কোথাও কোনো ডাকাতি হয়নি, কোনো বড় ইনসিডেন্ট ঘটে নাই। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আমরা যদি একটা কনসেনসাস বিল্ডিং এক্সারসাইজে যাই, এটাই আলটিমেটলি আমাদেরকে জাহাজটাকে আপনার গন্তব্যে ভেড়ায় দেবে। এবং এই জন্য আমি প্রফেসর ইউনূসকে যে কারণে অ্যাপ্রিসিয়েট করছি যে উনি জাতীয় ঐক্যমতের কমিশন করবার কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন। 16 ডিসেম্বরে যে ওনার বক্তব্য ছিল, সেখানে উনি বলেছেন যেটা উনি নিজে চেয়ার করবেন, এবং ড্যাভোসেও কিন্তু ওনার বিভিন্ন ইন্টারভিউতে এই কথাটা এসছে যে রিকমেন্ডেশন গুলো চলে আসবার পরে উনি পলিটিক্যাল পার্টির সাথে ওনার কনসেনসাস কমিশন নিয়ে উনি বসবেন, মিনিমাম কমন এগ্রিমেন্টের জায়গা যেখানে আসবে সেখানেই উনি সবাইকে রিফর্মটা আন্ডারটেক করবেন। তো প্রফেসর ইউনূস পারসিস্টেন্টলি মনে হয়েছে যে ওনার জায়গাতে, ওনার দৃষ্টিভঙ্গিতে উনি পরিষ্কার আছেন, খুব বড় চ্যালেঞ্জ নেওয়ার মতো জায়গাতে। উনি রেভলিউশনারি মানুষ না, ওনার অ্যাডভাইজাররা রেভলিউশনারি না, এবং এটার প্রবলেমও আছে। ওই যে শামীম ভাই বলছেন যে এরা ভিজিবল না, এরা মোস্ট অফ দেম তাদের
যার যার জায়গাতে হয়তো অনেক কম্পিটেন্ট, কিন্তু রাষ্ট্র সাপেক্ষে অধিকাংশ উপদেষ্টাকে আমার খুব ইনকম্পিটেন্ট মনে হয়েছে। তারা আসলে রাষ্ট্র বোঝেন না, দেশ বোঝেন না, গভর্নেন্স বোঝেন না, এবং এটা আমাদের একটা কালেকটিভ ফেইলিওর, এটা পলিটিক্যাল পার্টিরও ফেইলিওর। রাষ্ট্র যারা চালায়, দেশের বুদ্ধিজীবী, সিভিল সোসাইটি, সবাই রাষ্ট্র কাঠামোটাকে আসলে ভালো বোঝেন না, যে কোথায় গভর্নেন্সের ঘাটতি আছে, কোনটা কত সুন্দর করে করা যায়, কোন কাজটা টাকার অপচয় কমায় দিয়ে কম টাকায় কিভাবে করা যায়। এটা বারবার না করবার কারণে যেটা হয়েছে যে আমরা বারবার ভুল করছি, আমরা স্লিপ করছি। তো এটাই আমি যেটা আশাবাদের জায়গা হচ্ছে যে একটা জাতির পলিটিক্যাল কনসাসনেস তৈরি হইলে আমাদের এই বাম্পি রাইডের মুহূর্তগুলো আসবে, কিন্তু আমরা আবার এই লড়াই করে করে একটা সেফ ল্যান্ডিং এর দিকেও যাব। তো এটা হয়তো আরেকটু ডিফিকাল্ট টাইম আমাদের সামনে আছে, কিন্তু আমি খুবই আশাবাদী যে বিশাল ইউথরা পলিটিক্যালি কনসাস হয়েছে। যেটা আমি বলি যে শেখ হাসিনার ব্যাপারে অনেকে আমাকে আওয়ামী লীগের লোকজন জিজ্ঞেস করে যে একটা গুণও, একটা প্রশংসাও কি করা যায় না শেখ হাসিনার গত 16 বছরে। তা আমি অনেক ভেবেছি যে শেখ হাসিনার অবদান কি কি বলা যাবে। আমি যদি কখনো ধরেন আমার বুড়া বয়সে বেকার হয়ে যাওয়ার পরে আমি যদি আত্মজীবনী লিখি, আমাকে তো শেখ হাসিনা নিয়ে লিখতে হবে, শারমিন আপাকে নিয়েও লিখতে হবে, ওনার উপস্থাপনা নিয়ে লিখবো, শামীম ভাইকে নিয়েও লিখবো, কিছু না কিছু প্যারাগ্রাফ তো থাকবে বিভিন্ন জায়গাতে। তো শেখ হাসিনাকে আমি যেখানে অবদান দিব সেটা হচ্ছে বাংলাদেশের আই হেইট পলিটিক্স জেনারেশনটাকে সে পলিটিক্যাল করে দিয়ে গেছে, যেটাকে আমরা চিৎকার চেঁচামেচি করে বক্তব্য দিয়ে অনলাইনে করতে পারি নাই। আমরা বলেছিলাম এগুলো ফার্মের মুরগি, সারাদিন অনলাইনে ফেসবুকে ইউটিউবে বুধ হয়ে থাকে। সেই ফার্মের মুরগিগুলো আপনি এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে যান, চায়ের দোকানে যান, টিএসসি তে যান, মিনিমাম 100টা জায়গায় পলিটিক্যাল ডিসকাশন হচ্ছে, রাষ্ট্র নিয়ে কথা হচ্ছে, সংবিধান নিয়ে তর্ক চলছে। তো এইটা হচ্ছে শেখ হাসিনার সবচেয়ে বড় অবদান আওয়ামী লীগের, যে 3 সপ্তাহে 6 কোটি তরুণকে পলিটিক্যাল করে দিয়ে গেছে, এবং এইটার ইফেক্ট আগামী 30, 40, 50 ইয়ার্স পর্যন্ত চলবে। অতএব এইটাকে লিডারশিপের কাজ হচ্ছে এটাকে কিভাবে নেভিগেট করা যাবে, একটা ভিশনের দিকে নেওয়া যাবে, এবং দেশটাকে যেন আমরা সবাই মিলে যে একটা স্বপ্নের সোনার বাংলা দেখতে চাই, সেইখানে যেন আমরা মেলার জায়গাটাতেই বারবার আসলে প্রশ্নটা আসছে, যখন আসলে সেই সবাই তো মিলেই ছিল 5ই আগস্টের। দুশ্চিন্তা করিয়েন না, আমরা সবাই একসাথে আছি। আমাদের সেটাই তো চাওয়া, এবং সেটাই তো চাওয়া। মানে যখন দেখি যে সেখানে আবার আন্দোলনের জায়গা তৈরি হচ্ছে, তখনই আসলে এই প্রশ্নগুলো আপনাদের কাছে করি যে পথটা ঠিক আছে কিনা। একটু মানে মোটিভেশনের কথা বলছিলেন আপনারা, প্রশাসনের কাজের মোটিভেশনের কথা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পুলিশের কাজের উদ্যম কমে, মানে আগের মতো নাই, উদ্যম বাড়াতে কাজ চলছে। এটা নিয়ে অনেকে উদ্বেগও প্রকাশ করেছেন। একটু ছোট ছোট করে আপনাদের দুজনেরই একটু মন্তব্য জানতে চাই। উদ্যমটা আগের মতো নাই, কি করা হচ্ছে আসলে পুলিশের উদ্যম বাড়াতে? পোশাক একটা পরিবর্তন করা হলো, সেটি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হলো, যে পোশাক তাদেরকে মানে আইন শৃঙ্খলা বাহিনীকে দেওয়া হলো। আসলে কি পরিবর্তন হলো উদ্যম মানে ফেরাতে? জি আমি বলবো, জি বলে মানে দুজনের কাছে একই ভাবে আসবো। ব্যারিস্টার শামীম বলেন। প্রথমত দেখুন, একটা কথা অস্বীকার করা যাবে না যে বিগত আন্দোলনে কিন্তু অনেক জেলাতেই প্রশাসনের লোকজন কিন্তু আন্দোলনে বাধা দেয়নি অনেক ক্ষেত্রেই, কিন্তু পুলিশের লোকজন শেষ পর্যন্ত যুদ্ধ করেছে। এখন তারা হলো ফোর্স ইন ডিসিপ্লিন উইথ আর্মস, তাদের যুদ্ধ করাই কিন্তু দায়িত্ব। গুলি করা শেষ পর্যন্ত, গুলি করা দায়িত্ব না, বাট যদি দেশে একটা আন্দোলন হয় তারা সেটাকে দমনের চেষ্টা একটা লিমিট পর্যন্ত করবে, সেই লিমিট তারা ক্রস করেছে। আবার এসএসএফ যদি শেখ হাসিনা না পারাতো এসএসএফ কে গুলি করতে বাধ্য হতো না? এসএসএফ এর আর কি বিকল্প ছিল? তারা ওথ বাউন্ড গুলি করার জন্য। এক্ষেত্রে পুলিশের ওই কাজগুলোকে ঠিক হত্যাকাণ্ড সব ক্ষেত্রে দেখানো যাবে না। যেটা হত্যাকাণ্ড সেটা হত্যাকাণ্ড, ঠান্ডা মাথায় যেটা মারা হয়েছে সেটা হত্যাকাণ্ড। বাকিগুলো কেউ আন্ডার অর্ডার কাজ করেছে, চেইন অফ কমান্ডে কাজ করেছে। এখন সাব ইন্সপেক্টরকে এসপি গুলি করতে বলেছে, সেটা সাব ইন্সপেক্টরের কি বিকল্প ছিল? এসপি কে ডিআইজি গুলি করতে বলেছে, এসপির কি বিকল্প ছিল? এটা খুব ডিফিকাল্ট এই জিনিসগুলোকে আলাদা করা। তবে আমি জানতে পেরেছি লয়ার হিসেবে যে অনেকের ক্ষেত্রেই সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। তো সুনির্দিষ্ট প্রমাণ যারা পাওয়া গেছে তাদেরকে আলাদা করে ফেলেন, বাকিদেরকে মোটিভেট করেন। আপনি চাইলে তো এখন ডিআইজি তৈরি করতে পারবেন না, আপনি চাইলে তো এখন এডিশনাল আইজি তৈরি করতে পারবেন না। যেটা করা হচ্ছে 17 বছর আগে খুঁজে বিজে কিছু লোক আনা হচ্ছে, এটাও এই অ্যাডহক টেম্পোরারি সলিউশন অনেক ক্ষেত্রে, সে সংখ্যাটাও কম। রিটায়ার্ড লোককে ফিরিয়ে আনার চেষ্টাও করা হচ্ছে। যারা আছে তাদেরকে মোটিভেট করতে হবে, তারা চাকরি করে এবং তারা যদি জীবনের নিরাপত্তা পায়, চাকরির নিরাপত্তা পায়, মর্যাদার নিরাপত্তা পায়, পরিবারের নিরাপত্তা পায়, তারা কেন দেশ গঠনের কাজ করবে না? অবশ্যই করবে, করতে হবে। এবং সেটাই ডক্টর ইউনূসের প্রধান কাজ ছিল। যদিও কিছুদিন আগে তিনি একটি
প্রশাসন ক্যাডারের একটি মিটিং এ বলেছেন যে যাদের সুনির্দিষ্ট অভিযোগ আছে তারা ছাড়া বাকি সবাই কাজ করেন। একই রকম বক্তব্য তাকে পুলিশে দিতে হবে, পুলিশকে মোটিভেট করতে হবে। তাহলে তো দেশ চলবে না। দেশে ক্রাইম বাড়ছে, এই ক্রাইম গুলো বাড়তে বাড়তে কোথায় যাবে আমরা জানি না। দেশে দারিদ্রতাও বাড়ার সম্ভাবনা আছে। যখন দারিদ্রতা বাড়বে তখন ক্রাইম আরো ডাবল ট্রিপল হবে, তখন সমস্যা আরো বাড়বে। তার আগেই সমস্যার সমাধান করতে হবে। ওনাকে নেলসন ম্যান্ডেলা হতে হবে, আমি এর কোনো বিকল্প দেখি না। ব্যারিস্টার ফুয়াদ, ধন্যবাদ। এটা জটিল একটা প্রস্তাব আমরা দিয়েছিলাম যে আপনার ইমিডিয়েটলি একটা বড় অংশকে যারা গুলি করেছে তাদেরকে যদি আইডেন্টিফাই করে আপনার আপাতত নিউট্রাল করে ফেলা যায় এবং এটাকে আপনি রিপ্লেস করতে পারবেন। আমরা দেখেছি যে বিভিন্ন আর্মড ফোর্সেসে চাকরি করেছে, বিডিআর এর জওয়ান ছিল, এরকম প্রায় 60,000 রিটায়ার্ড সোলজার আছে বিভিন্ন ফোর্সের, ট্রেইনড সোলজার। আপনি তাদেরকে রিকল করতে পারেন, কারণ তারা হচ্ছে যে এই ধরনের যে কোনো ক্রিটিক্যাল টাইমে রাষ্ট্রকে সার্ভ করতে বাধ্য। আর যেহেতু আপনার আর্ম ফোর্সেসে তারা 17-18তে ঢোকে এবং 18-20 বছর চাকরি করে তারা রিটায়ারমেন্টে চলে আসে, তাদের একটা বিশাল অংশ এখনো ফিজিক্যালি ফিট। তো সেই রকম একটা জায়গা থেকে একটা ভলান্টারি ফোর্স রিপ্লেস করে দেওয়া দরকার। এর বাইরে হচ্ছে আমাদের ট্রেন বিএনসিসি রোভার স্কাউটস আছে, তাদেরকে কোনোভাবে এই ফোর্সের সাথে ট্যাগ করে দিয়ে কোনো দায়িত্ব পালন করানো যায় কিনা সেটাও বিবেচনায় নেওয়া যেতে পারে। বাট একটা অংশকে বাড়ি পাঠায় দেওয়া খুব জরুরি হয়ে গেছে, কারণ তারা হচ্ছে যেহেতু আওয়ামী লয়ালিস্ট, এই গণ অভ্যুত্থানে অ্যাক্টিভলি ফিল্ডে কাজ করেছে, গণহত্যায় অংশগ্রহণ করেছে, সে কিন্তু ফোর্সে থেকে শুধু নিজে নিষ্ক্রিয় হচ্ছে না, সে কিন্তু তার টোটাল ইউনিটকে সাইকোলজিক্যালি ইনঅ্যাক্টিভিটিটাকে ইনজেক্ট করে। আপনি দেখবেন যে মনস্তাত্ত্বিক ভাবে আপনার বন্ধুটা যদি খুব হাসি খুশি হয়, মন খোলা হয়, তার সাথে মিশলে দেখবেন আপনারও মনটা ভালো থাকে। কিন্তু আপনার বন্ধুটা যদি খুব হতাশাবাদী হয়, যে এমনিতেই ডিপ্রেস, জীবনের সবকিছু নিয়ে এসে হতাশ, তার সাথে আধা ঘন্টা থাকলে দেখবেন আপনিও জীবন সম্পর্কে হতাশ হয়ে যাবেন। তো এই জন্য এই আওয়ামী লয়ালিস্ট একটা অংশকে ফোর্স থেকে বের করে দেওয়া ইমিডিয়েটলি জরুরি হয়ে গেছে। আদারওয়াইজ আপনি টোটাল ফোর্সকে মোটিভেট করে সেখানে আনতে পারবেন না। জি, আর আরো টুকটুক করে দু একটা প্রশ্ন উত্থাপন করতে চাই। বিডিআর বিদ্রোহের কথাটাও একটু বলছেন, বিডিআর সৈনিকদের কথা বলছেন, তখনই মনে হলো এই প্রশ্নটা একটু করি। বিডিআর এর সেই বিদ্রোহের সময় যারা বেঁচে ফিরেছেন অফিসার আছেন এবং শহীদ পরিবারে যারা আছেন, তারা একটা সংবাদ সম্মেলনে বলছেন যে হত্যাকারীদের নির্দোষ আখ্যা দিতে ব্যস্ত বা তৎপরতা চলছে, একটা তারা ক্ষোভ প্রকাশ করছেন। এই প্রসঙ্গটাও একটু জানতে চাই, আসলে তাদের ক্ষোভটা, তারা যে ক্ষোভ প্রকাশ করছেন, এটি কি আপনারা কিভাবে দেখছেন? ব্যারিস্টার ফুয়াদ, আপনি বলেন একটু যদি। ক্ষোভের তো জেনুইন ন্যায্যতা আছে, কোনো সন্দেহ নাই। আপনার পিলখানা গণহত্যায় যেটা হয়েছে সেটা হচ্ছে যে 57 জন মিলিটারি অফিসারই শুধু গণহত্যা শিকার হন নাই, আপনার জওয়ানরা কিন্তু হাজারে হাজারে শিকার হয়েছেন এবং আপনার অল্প কয়েকজন মারা গেছে, কিন্তু আপনার গ্রেফতার হয়েছিল কিন্তু 19-20 হাজারের মতো তখনকার সময় যদি মনে রাখেন। এবং ওই সময় কিন্তু আমরা প্রচুর শুনেছি প্রতি সপ্তাহে 2 জন 3 জন 4 জনের লাশ, বিডিআর জওয়ানের লাশ জেলখানা থেকে উদ্ধার করা হচ্ছে, কারণ ইন্টারোগেশনের নামে মিলিটারি অফিসাররা তখন ব্যাপক টর্চার করেছে তাদেরকে রিমান্ডে নিয়ে। তো এবং অনেক জওয়ানকে হত্যা করা হয়েছে এই প্রসেসের মধ্য দিয়ে। সে কারণেই আমরা কিন্তু শুরু থেকে গণহত্যা তদন্তের জন্য পিলখানার আলাদা কমিশন দাবি করেছি, গত 4-5 বছর থেকে দাবি করে এসেছি। এবং এখনো যে কমিশনটা করেছে এটার টার্মস অফ রেফারেন্স কিন্তু সাফিসিয়েন্টলি ভালো হয় নাই। আমি চিঠিতে দেখলাম এই বিডিআর সংক্রান্ত কোনো মামলার কাগজপত্র নথি তারা তলব করতে পারবেন না। যারা গ্রেফতার আছেন তারা 164-এ কি কি কথা বলেছেন, কাদেরকে ইনক্লুড করেছেন, কারা কারা এই ঘটনার সাথে দায়ী, কাদের নাম বলেছেন, এই কাগজপত্রগুলো এই কমিশন দেখতে পারবে না। তাহলে আপনি একটা টোটাল জাস্টিস যেটাকে আমরা বলি, যে পুরোটা মিলায় যে ইনসাফটা আপনি কিভাবে করবেন? আমাকে সশস্ত্র বাহিনীর পরিবারের কথাও শুনতে হবে, তাদের যাদের উইটনেস আছে তাদের কথা শুনতে হবে, বিডিআর জওয়ান যারা আছে তাদের পরিবারের কথাও তো শুনতে হবে। অধিকাংশ বিডিআর জওয়ান যারা ওখানে গ্রেফতার অথবা মামলার শিকার হয়েছেন নিরপরাধ মানুষ, সিম্পলি কিছুই করেন নাই। যেখানে বিদ্রোহ হয়েছে কালেকটিভলি সবাই পরবর্তীতে অ্যারেস্ট করা হয়েছে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই প্রত্যেকটা দাবিকেই এই কমিশনকে এখতিয়ার দেওয়া দরকার, এটা যেন তারা তথ্য প্রমাণ দিয়ে যাচাই বাছাই করেন। রাষ্ট্রের ঐতিহাসিক দায়ের জায়গা থেকে দরদ দিয়ে এই কাজগুলো হওয়া দরকার।
কারণ ইনসাফের যদি ঘাটতি থাকে এই কষ্ট জেনারেশন আফটার জেনারেশন ক্যারি করবে। জি, মানে এই ইনসাফের ঘাটতি একটা খুব বড় প্রসঙ্গ, খুব বড় একটা জায়গা। ব্যারিস্টার শামীম পাটোয়ারী, আপনার কাছ থেকে একটু এটা শুনি। পুরো ইনসাফের ঘাটতি নিয়ে আরেকটু বলবো, কিন্তু এটি একটু শুনি যে যেই ক্ষোভ তারা জানাচ্ছেন বিডিআর হত্যাকাণ্ডের শহীদদের পরিবার বা যারা বেঁচে ফিরেছেন তাদের, সেই বিষয়ে আপনার পর্যালোচনা কি? বিচার কি আসলে অধরাই থেকে যাবে? দেখুন, বিচার কিছু কিছু হয়েছে এবং কিছু কিছু হয়নি। এই কিছু কিছু বিচারগুলো হয়েছে সেগুলোতে অনেক 164 আছে, যেটা ওই দ্রুত বিচার ট্রাইব্যুনালে যে মামলাটা হয়েছিল, সেই মামলাটি পরে হাইকোর্টে আসার পরে আমি দু একটি মামলা ইনভলভ ছিলাম। আমি মনে করি অনেক ক্ষেত্রেই বিচারের রায়গুলো সামারি হয়েছে। একজন বলেছে যে অমুক ছিল, আরেকজন বলেছে আমি দৌড় যেতে দেখেছি, ব্যাস ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। ব্যাপারটা এত সহজীকরণ করা ঠিক হয়নি। অন দ্য আদার হ্যান্ড, সেনাবাহিনীর ভিতরে ক্যান্টনমেন্টে যতগুলো ঘটনা ঘটে কোনোটারই আসলে সিভিলিয়ান কোর্টে অথবা সিভিলিয়ান ট্রাইব্যুনালে অথবা সিভিলিয়ান কমিটিতে খুব একটা ভালো প্রতিবেদন আসছে এমন কোন নিদর্শন নাই। জিয়া হত্যার মামলাও কিন্তু তাই। জিয়াউর রহমান মৃত্যুর পর একটা শ্বেতপত্র হয়েছিল, এরপরে সেটা নিয়ে আর কখনো খুব বেশি কিছু আসেনি। তো আমরা যেটা অনুভব করি যে এখানে অসংখ্য বান্ডেল, মানে এই মামলার যে বান্ডেল সেটা কিন্তু একটা ঘরের সমান হয় সমস্ত কাগজগুলো, এবং পুরো বান্ডেলেই একবার না একবার সবাই পড়েছে যারা মানে মূল কনসার্ন আইনজীবী ছিলেন। তো সেখানে পুরো ব্যাপারটা বিচারিক প্রক্রিয়ায় একটা ফুটে উঠেছে। একটা বিষয় তো সত্য, হাজার হাজার জওয়ান ওই দিন রাস্তায় নেমেছিল এবং হাজার হাজার জওয়ান ওই দিন অস্ত্র হাতে নিয়েছিল এবং তারা অস্ত্র হাতে নিয়েছে এবং সেই সময় প্যারালাল অনেকে মারা গেছে। শীর্ষ কর্মকর্তা কে মেরেছে আমি সেই দ্বন্দ্বে যাব না, কিন্তু ওই বিদ্রোহটা করার কারণেই তো মারার উসিলা পেল। এই বিদ্রোহটা আর্মি অ্যাক্টে ইজ এ মিউটিনি। বিডিআর আইনে একটা অপরাধ 8 বছর পর্যন্ত সাজা হয়, সে 8 বছর পর্যন্ত সাজা অনেকের হয়েছে। আর যারা মার্ডার ছিল, মার্ডারের অভিযোগ ছিল, তাদেরকে বিশেষ ট্রাইব্যুনাল অনেককে মৃত্যুদণ্ড দিয়েছে, 600-700 লোককে মনে মৃত্যুদণ্ড দেওয়া আছে, যেগুলো এখন অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে। নাও যদি আপনি এখন নতুন করে বিডিআর কমিশন ওরে কোনো রিপোর্ট দেন, সেই রিপোর্ট দিলে ওই রায়ের কি হবে, ওই অ্যাপিলেট ডিভিশনের কি হবে? আর একটা বিচারিক বিষয় যখন অ্যাপিলেট ডিভিশনে আছে, সেটা আপনি তদন্ত কমিশন করে কি রিপোর্ট দিতে পারবেন, কেন দিবেন? এটা তো ডাইরেক্ট ইন্টারফারেন্স ইন ক্রিমিনাল অফেন্স, এই ক্রিমিনাল ট্রায়াল। এটা ওই অ্যাপিলেট ডিভিশন থেকেই হতে হবে। অ্যাপিলেট ডিভিশনের যদি মামলাটা টোটাল যাচাই করে মনে হয় যেখানে একটা ফার্দার ইনভেস্টিগেশন প্রয়োজন, এটা একটা প্রয়োজন, আমি আইনগতভাবে বলি, কগনাইজেন্স নেওয়ার পরে, আমলে নেওয়ার পরে আপনি আর ফার্দার ইনভেস্টিগেশন করতে পারবেন না ক্রিমিনাল কেসে। সো বেসিক্যালি আমরা তো একটা লক সিস্টেমে আছি, রায়ে কেউ অ্যাকুইট হবে, কারো সাজা হবে, এর বাইরে রিইনভেস্টিগেশন করার সুযোগ খুব কম। তবে গণশুনানি হতে পারে, মানুষ কি বলছে ওই সময় যারা ছিল তারা বলতে পারে, সেটা উচিত না, কারণ সেটা আবার ট্রায়ালকে এফেক্ট করবে। এখন আমি মনে করি সহজ সমাধান হচ্ছে অ্যাপিলেট ডিভিশনের মামলাটা দ্রুত শেষ করা। আবার যদি নতুন কারো নাম আসে তাদের নামে ফ্রেশ মামলা করার সুযোগ আছে, ফ্রেশ মামলা করা যেতে পারে। তবে আমার ব্যক্তিগত অভিমত, এই বিষয়গুলো ঘাটাঘাটি করে কখনোই আমরা কোনো আমলেই কোনো বিষয়ে কোনো ভালো আউটকাম পাইনি, বরঞ্চ সেনাবাহিনীর মধ্যে অন্তর্দ্বন্দ্ব বাড়বে, সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সন্দেহ বাড়বে। ওই একটা প্রতিষ্ঠান ঠিক রাখতে হবে, ওই একটা প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেলে বাংলাদেশ বঙ্গোপসাগরের নিচে চলে যাবে, সেটা তো আমাদের দেওয়া পাবে না। স্পষ্ট ওই জায়গাটি। ব্যারিস্টার ফুয়াদ, আপনার মতামত নিয়ে শেষ করব। ইনসাফের জায়গাটা আপনি বলছেন খুব একটা বিশাল একটা জায়গায় কথা বলছেন, সেখানে আমরা মানে 21শে আগস্টে দেখলাম তাদের সব খালাস হয়ে গেল, কোনো বিচার হলো না। মানে বিডিআর বিদ্রোহের ক্ষেত্রে এখন আবার পুনরায় রায়, এটা নিয়ে প্রশ্ন উঠছে। 10টা কষ্ট মামলায় মানে বিষয়গুলো এত মানে ইনসাফের জায়গাটা কি নিশ্চিত হচ্ছে নাকি মানে আরো বেইনসাফির জায়গায় কোথাও চলে যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে? আপনাদের পর্যালোচনা কি, একজন আইনজীবী হিসেবেও বটে, একটু জানতে চাই। দেখেন, এটাই তো মানুষের লড়াইয়ের ইতিহাস। মানুষ কেন লড়াই করে, মানুষ কেন যুদ্ধ করে? আমাদের শত শত বছরের লড়াইয়ের ইতিহাসটা কি ছিল? পাকিস্তান রাষ্ট্রটা দেখেন, এই বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা মিলে বানাইলো। যে রাষ্ট্রটা সে বানাইলো সেই রাষ্ট্রটাকে সে আবার 24 বছর পর তালাক দিয়ে দিল। কেন দিল?
কারণ তার যে আকাঙ্ক্ষাটা ছিল যে আমি ইনসাফ পাবো, আমি বৈষম্যের শিকার হব না, আমাকে আমার সাইজের কারণে, আমার একটু মানে কালো গায়ের রং বলে আমাকে হেয় করা হবে না, ছোট করা হবে না, এই কষ্টগুলোই তো জমেছিল। এই কষ্টগুলোই তো তখন মানে মানে ইমপ্লোড করছে 70-এর নির্বাচন এবং 71-এ। এবং এটা হওয়ার পরেও তো আপনার লড়াইটা থেমে যায় নাই। 75-এ একটা বড় ঘটনা ঘটেছে, এরপরে 81-তে ঘটেছে, 90-তে ঘটেছে, এবং এটা ঘটে চলছে। এবং সামারারিলি আপনি তো পলিটিক্যালি প্রত্যেকটা ঘটনাকে ইনসাইটে গিয়ে বিবেচনা করতে পারবেন। দিন শেষে আমার কাছে মনে হয়েছে ইনসাফ ইজ দ্য এসেন্স অফ দ্য স্ট্রাগল। কারণ এটার কারণেই ব্যক্তিগত মানুষ হিসেবে আপনার ভেতরে যে ক্ষোভ জমে না, এই ক্ষোভটা তো জনে জনে বাড়তে থাকে, সমাজের ব্যাপারে, সরকারের ব্যাপারে, দেশ যারা চালাচ্ছে। হাসিনার বিরুদ্ধে কেন এই ক্ষোভ? যে এই জুলুমের ডটগুলো, জুলুমের নোক্তাগুলো একটা সিন্ধুতে পরিণত হয়েছে হাসিনার বিরুদ্ধে। 16 বছরে তার বিরুদ্ধে অভিযোগগুলো কি? ইনসাফের অভিযোগ আসলে, যে আমি গণহত্যার শিকার হয়েছি, আমাকে বেশি দামে জিনিস কিনতে হয়, আমাকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, আমাকে পুলিশ মারে, আমাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করছে। আমি একজন গবেষকের সাথে কথা বললাম, জাতিসংঘের সাথে কাজ করেছে, সে মানবাধিকার সংগঠনের সাথে কাজ করে। আপনার শিবির সন্দেহে 400-র উপরে ছেলেকে আপনার নিটাপিং করেছে। সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া নিটাপিং করেছে কিভাবে দেখেন? আপনার যে রাবার বুলেটের যে শেল আছে, এর ভিতরে 400টা বুলেট একসাথে থাকে। এই 400টা বুলেটের একটা একটা জিনিস প্যাকেজ হাঁটুতে ধরে একসাথে গুলি করে দিয়েছে। এবং ওই লোকগুলোর মানে হাড়গুলো, হাড়টা সিম্পলি গুঁড়া হয়ে গেছে। সিম্পলি হাড় বলতে ওখানে আর কিছু নাই, মেরুদণ্ডে গুলি করেছে। 400 বুলেট যদি একটা মেরুদণ্ডে এট এ টাইম আপনার চলে যায়, এবং তারপর অ্যাসাইন করা ডাক্তার ছিল, থানায় নিয়ে থানার টেবিলের উপরে পা রেখে ওই পাটা কেটে দিয়ে আসছে। আর বলতেছিল ডাক্তার যে তুই মিছিলে গেলি কেন, তুই শিবির করিস কেন, তুই আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিলি কেন? তাহলে আপনি চিন্তা করে দেখেন, এই যে জুলুমগুলো হইছে, এগুলোর কালেকটিভ কিউমুলেটিভ এফেক্ট হচ্ছে শেখ হাসিনার পালায়া যাওয়া। তো এই জন্য রাষ্ট্র আকারে আমরা যারা রাজনীতি করছি, নতুন প্রজন্মের যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, করে নাই, প্রত্যেকটা রাজনৈতিক কর্মী আর নাগরিকের পথ চলার এসেন্সটা হচ্ছে আসলে ইনসাফ। আমি যা করছি অন্যের প্রতি এটা জুলুম করবে হবে কিনা, অন্যের প্রতি এটা অন্যায় হবে কিনা, আমি যা করছি আমি নিজে ঠিক কাজ করছি কিনা, এই ক্রিটিক্যাল জায়গা থেকে আমাদের পথ চলাটা খুব জরুরি। আদারওয়াইজ আমাদের এই কষ্টের ফলে নতুন বাংলাদেশটা তৈরি হবে না যদি আমরা এটা ফেল